আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আবারও আমি মোস্তাফিজুর রহমান, আপনাদের হোস্ট, দোস্ত এবং কাছের মানুষ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বরাবরের মতো ফ্রিল্যান্সিং বেসিক কোর্সে, যেখানে কিনা আমি সহজে সাবলীল ভাবে আপনাদের ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি দেওয়ার চেষ্টা করছি। আমি মোটেও দুর্বোধ্য কোনো ভাষা ব্যবহার করার চেষ্টা করি না, এবং সহজ বাংলা ভাষা ব্যবহার করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আশা করছি আপনারা এই সহজ এবং সাবলীল ভাষাগুলো বুঝে আহ এগুবেন এবং সেইভাবে আপনাদের ক্যারিয়ার গড়ে তুলবেন। আমি মোস্তাফিজুর রহমান, পেশায় একজন ওয়েব ডেভেলপার, এবং আমি কাজ করছি ইকেয়ার বাংলাদেশ নামের একটা ছোট্ট কোম্পানিতে, যেটার নাম পরিবর্তিত হয়ে ইকেয়ার সলিউশনস প্রাইভেট লিমিটেড হয়েছে। এই কোম্পানিতে আমি কাজ করছি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এবং সেই সাথে আমার আন্ডারে কিছু পোলা পাইন বলা যেতে পারে, কারণ আসলে ভালোবেসে এদেরকে আমি কাছে নিয়ে কাজ করার ভিতর দিয়ে তাদের ক্যারিয়ারের কিছুটা মানে পার্টিসিপেন্ট আমিও করছি, এবং সেখান থেকে কিছুটা লাভবান আমিও হচ্ছি। সব মিলিয়ে টিম ওয়ার্ক, একটা কোম্পানির পরিচালনা, এবং বিগত 10 বছর থেকে, যদি আমি ভুল না বলি, প্রায় 10 বছর থেকে আমি এই পেশার সাথে জড়িত। তো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমি চেষ্টা করছি যে গত 5টা ক্লাসে আপনাদের এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে, এবং এক্সপিরিয়েন্স গুলো শেয়ারের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করতে। আমি বিভিন্ন সময় প্রশ্ন করার চেষ্টা করি, যদিও এখন স্টুডেন্ট সংখ্যা কম। আমি জানি একসময় এই সমস্ত ভিডিওগুলো বেশ ভাইরাল হবে, এবং সেই সময় হয়তোবা অনেকেই কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করবেন। তো পরবর্তী ভিডিও আবার যখন আমি নিয়ে আসবো, তখন সেই প্রশ্নগুলোর উত্তর দিব। তবে এখনকার ভিডিওতে আমার স্টুডেন্ট যারা রানিং আছেন, এত কথা বলি যে কথাগুলোর ভেতর থেকে আর কোনো প্রশ্ন আসে না, যে আমি মনে হয় সবই বুঝাই ফেললাম। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অ্যাক্টিভ হয়ে কোন বিষয়টা আমরা বুঝতেছি না, কিংবা ফোকাস পয়েন্ট যদি ঠিক না থাকে আপনার, তাহলে দেখবেন প্রশ্ন আসছে না। এটাও একটা ফ্যাক্ট, যে আপনি যদি ক্লাসের মধ্যে ফোকাস পয়েন্ট ঠিক না রাখেন, আমি মনে করেন আম জাম কাঁঠাল বুঝাইছি, কিন্তু আপনি জাম্বুরা বুঝবেন। হুম। তো এখন জাম্বুরাকে নিয়েই আপনি মাথা থেকে আসেন যে আমি আজকে যেভাবেই হোক জাম্বুরা বুঝবো, কিন্তু আমি বলেছি আম জাম কাঁঠাল। এই যে পেয়ারা, কত সুন্দর পেয়ারা, এটাকে ইংরেজিতে আবার গোয়াভা বলে, একটা মজার নাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের বলতেছি, বলতে 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 একসময় আমি থামবো এবং বলবো যে বলো তো বাচ্চারা, কেমন লাগলো ফলের নাম? তো বলছে স্যার জাম্বুরা তো কইলেন না। হ্যাঁ, তো এখন এই জাম্বুরা টাইপের মানুষ হতে হবে আপনাকে, মানে আপনাকে সুনির্দিষ্টভাবে ক্লাসে আসার আগে প্রিপারেশন থাকতে হবে। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি যতগুলা ক্লাস নিয়েছি, খুব কম সময়, আমার যতদূর মনে হয়, আমি কখনো প্রিপারেশন নেইনি। খুব কম সময়, স্পেসিফিক হয়তো বা 2-1 দিন আমি প্রস্তুতি নিচ্ছি। যেদিন যত প্রস্তুতি নিয়েছি তত আমি মানে গুলাই ফেলছি। তো একজন টিচার প্রস্তুতি নিক বা না নিক, একজন স্টুডেন্ট তার ক্লাস যুক্ত হওয়ার আগে তার অবশ্যই প্রস্তুতি থাকতে হয়। কিরকম প্রস্তুতি? যে আমি আজকের ক্লাসে আমি এইটা 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 শিখবো। আজকের ক্লাসে আমি যেহেতু আম জাম কাঁঠাল স্যার বলতেই পারে, জাম্বুরা ছুটে যেতে পারে, আমি স্যারকে জাম্বুরার কথা জিজ্ঞেস করব। জাম্বুরার পুষ্টিগুণ সম্পর্কে আমি কিছুটা ধারণা নিব, যাতে করে স্যার যখন জাম্বুরা সম্পর্কে বলবে, তখন আমি যেন বুঝতে পারি যে এইটা জাম্বুরা এক ধরনের জামির লেবু, বড় লেবু কাটলে যাই হোক এটা জ্বর আসলে খাইতে হয়। এই সামান্য তথ্য আপনি জেনে রাখছেন, তাতে করে আমি যা বলবো আপনাকে সেটা আপনি যেন অ্যাডজাস্ট করতে পারেন, আপনি যেন অ্যাবজর্ভ করতে পারেন। তো সেই জন্য স্টুডেন্টের প্রিপারেশনটা খুবই জরুরি, যেটা আমরা নেই না। হুট করে ক্লাসের অ্যারেঞ্জ করা হয়েছে, ও আচ্ছা আজকে ক্লাস, এই আজকে কি বিষয়ে কথা বলা হবে দোস্ত, আজকে কি পরীক্ষা, এই বলা পাবলিক। আমরা মানে পরীক্ষার হলে গিয়ে কলম দেরেক, তারপরে আজকে কি পরীক্ষা পড়ছিস কিনা, এরকম প্রশ্ন করারও আমার অনেক মানুষ আছে, আমি নিজেও করি। পরীক্ষার হলে গিয়ে জিজ্ঞেস করি আজকে কি পরীক্ষা। তো যাই হোক, এগুলো বকা না, অ্যাকচুয়ালি আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, যেগুলো আমরা জানি বাট করি না, আমরা বুঝি বাট মানি না। তো এই যে মানা না মানার যে ব্যাপারটা আছে, সেটা যদি আপনি ঠিকঠাক ভাবে, যদি একটু অ্যালগোরিদম ভিত্তিক, একটু লাইন ভিত্তিক যদি আপনি এটা পরিচালিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমার সুন্দর সুন্দর কথা, আপনার আমার 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 ভালোবেসে, খারাপ লেগে, রাগ দিয়ে, বকা দিয়ে যে কথা, যাই ভাবে বলেন না কেন, আমি যেভাবে আপনাকে বুঝাচ্ছি, এগুলো আপনার ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবিক জীবনে এগুলো কাজে না লাগাচ্ছেন। তো আমি নির্দিষ্টভাবে অবশ্যই আপনাদের আজকে কিছু না কিছু শেখাবো, অবশ্যই শেখাবো, প্রতিটা ক্লাসেই শেখাবো। মনে করেন অন্যদিন 1 ঘন্টা শেখাই, আজকে আমি 15 মিনিট শেখাবো।
কিন্তু ওই 15 মিনিট আপনি নিতে পারছেন কিনা, নিলেও কতটুকু নিচ্ছেন এবং কতটুকু আপনার বাস্তবিক জীবনে সেটাকে প্রয়োগ করছেন, এইটা একটা বড় ফ্যাক্ট। যদি এই ফ্যাক্টটা যদি আপনি আপনার জীবনে যদি ইমপ্লিমেন্ট না করেন, এরকম হাজারটা কোর্স করেও কোনো লাভ হবে না। যাই হোক, আমরা আবারও বলছি, আমাদের কিন্তু খুব শীঘ্রই আর 2 দিনের মধ্যেই আমাদের পূর্ণাঙ্গ একটা কোর্স শুরু হতে যাচ্ছে। এটা একটা টেম্পোরারি ক্রাশ কোর্স ছিল, এবং এই ক্রাশ কোর্সের মাধ্যমে আমরা একটা মেন্টালি ওয়ার্ম আপ করেছি যে না ঠিক আছে আমরা কি করতে পারি, কি করব, এরকম একটা ওয়ার্ম আপ করেছি। ওয়ার্ম আপ করার পরে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পূর্ণাঙ্গ কোর্স শুরু করব, যেখানে একটা প্রজেক্ট ভিত্তিক সবাইকে শেখানো হবে এবং শুরু থেকে শেষ অবধি একটা নির্দিষ্ট কাজের ভিতর দিয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে। আপনারা একটু খেয়াল করবেন, কোন স্কিল ডেভেলপমেন্টের ভেতরে যদি সেটা প্রেশারাইজ হয়ে সুনির্দিষ্ট একটা মানে চরম পর্যায়ে গিয়ে ওই দেওয়ালটা না টপকানো হয়, ততক্ষণ পর্যন্ত সফলতা আসে না। ফর এক্সাম্পল হিসাবে, আমি অনেক সময় একটু কম করে খাবো, একটু একটু ফ্যাট লুজ করব, একটু আমি ওজন কমাবো এই ভাবছি, কোরবানি চলে আসছে ধুমুন্দার খাইলাম, জ্বর চলে আসলে রুচির ট্যাবলেট খাইছি, এখন তো মনে করেন খাওয়া থামাইতে পারতেছি না। তো আমি যদি ডিটারমাইন্ড হই যে না আমি যে করেই হোক আমার ওজনটা ব্যালেন্স রাখবো, আর আমি বেশি খাবো না, আমি মিষ্টি খাবো না, আমি সুগার জাতীয় কোনো কিছু খাবো না, আমি যদি ডিটারমাইন্ড না হই, তাহলে আমি কখনোই, আমি কতবার কিরা কসম করছি যে আমি ইয়া খাবো না, কোক জাতীয় কোনো খাবার খাবো না, সেভেন আপ, পেপসি, কোকা কোলা খাবো না, কতবার বলছি, কিন্তু ঠিকই একটা অনুষ্ঠান হইতেছে, এই দেখি একটু টেস্ট করি। তো ডিটারমাইন্ড হতে হবে লাইফে, যদি ডিটারমাইন্ড না হন তাহলে কখনোই ওই অ্যাভারেজই থেকে যাবেন। তো যাই হোক, এই সমস্ত, আপনারা সবাই অ্যাডাল্ট, সবাই বড়, আপনাদের এই সমস্ত কথাগুলো বলে লাভ নাই। আমার দায়িত্ব হচ্ছে যে আপনাদের কিছু দেখানো, বোঝানো, সেগুলোর ভেতর দিয়ে আপনাদের এইটা অনুভব করানো যে না চাইলে আপনিও পারেন। আর একটা বিষয় যে এই সমস্ত কথাও মাঝে মধ্যে কাজ হয়, কারণ কেউ না কেউ আপনাকে একটু ধাক্কা দিয়ে দেয়, যে একটু ঝাঁকি দিয়ে দেয় যে এই তুমি একটু জাগো, জেগে দেখো কত কিছু হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন যে বয়সে 16, 17, 15, 15 থেকে 20-এর মধ্যে এরকম অনেক ছেলে মেয়ে বাংলাদেশে প্রায় 2,000, 3,000, 4,000 ডলার কামাই করছে। আপনি যত যাই নীতি কথা বলেন না কেন, টাকা টাকা টাকা, এই টাকা ইনকাম করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি বলি যে সম্মানের জন্য, আমি বলি যে হচ্ছে আমি একটু ভালো থাকবো, ফ্যামিলিকে সাপোর্ট করব, আমি বলি যে না ঠিক আছে নিজের ক্যারিয়ারে আমি সফল হব, আমি দেশের মুখ উজ্জ্বল করব, এই যতই বলি না কেন, টাকা ছাড়া এগুলো হবে না, টাকা ইনকাম করে এগুলো করতে হবে। হ্যাঁ, কিছু সম্মান বোধ, কিছু ভালোবাসা, কিছু নেটওয়ার্ক, বন্ধুত্ব, কিছু কানেকশন তৈরি হবে, এগুলো করতে গিয়েই তো হবে। তো আমি টাকা টাকা করে মাথার ভিতরে ঢুকাচ্ছি এই জন্য যে আপনাদের ওই বয়স অলরেডি হয়ে গেছে, আপনারা সবাই ওই পর্যায়ে আছেন যে পর্যায়ে যদি এখনই না করেন ভবিষ্যতে পারবেন না। আমি সার্টিফিকেটের ওজনে মানে সার্টিফিকেট অনুযায়ী আমি 30-এর এই পার আছি, সার্টিফিকেট ছাড়া মানে রিয়াল মনে হয় 30 ক্রস করছি, মেবি দেখতে হবে, হ্যাঁ 30 ক্রস করছি, 31 মনে হয়। তো আমি যেটা বলতেছি, খুব গুণী একজন ব্যক্তি বলেছিলেন তুমি যা কিছু করো 30-এর মধ্যে করে ফেলো। তুমি 20-25 বছর পর্যন্ত পড়াশোনা নিয়ে মগ্ন থাকবা, এটা সেটা করবা, তোমার কাছে মনে হবে এটা একটা ফ্যান্টাসি, বন্ধু বান্ধবী, কলেজ, ইউনিভার্সিটি একটা ফ্যান্টাসির মতো কাজ করবে, হল, হ্যাঁ মেস, হ্যাঁ তারপরে কিছু কিছু ছোট ছোট বিষয়গুলো আপনার ফ্যান্টাসি মনে হবে। আফটার দ্যাট একটা ফ্যামিলি, একটা চাপ চলে আসবে, তখন এই 25-এর বয়স পর থেকে যে 5 বছর 4 বছর আমরা পাই, এই সময়টাকে যদি আমরা বলি স্বর্ণালী সময়, বলি আমরা এটাকে স্বর্ণালী সময়, এই সময়টাকে পুশ আপ করে নিজের স্কিলটাকে ডেভেলপ করে একটা ফাইনালাইজ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। 30-এর পরে আপনি ইনভেস্ট করবেন, আপনি বিনিয়োগে যাবেন, আপনি আর্ন করবেন, অ্যাচিভ করবেন, 35-40 বছর পর্যন্ত এটা করতেই থাকবেন, মানে আপনি যে যে চাপটা সেটা 10 বছর নিবেন। 40-এর পর থেকে আপনার যে বিনিয়োগগুলো সেগুলো আপনার পুঁজি আকারে আপনার একটা জায়গাতে জমা হতে থাকবে। আফটার 45 তখন আপনি একটা বার্ধক্য কিংবা বয়স হয়ে গিয়েছে, এখন আমাদের সমস্ত কিছু গুছাই নিতে হবে, আপনার ফ্যামিলির যারা বাচ্চারা আছে তারা বড় হয়ে যাবে, তখন হচ্ছে আপনার একটা দায়িত্ব থেকে আপনাদের সবাইকে দায়িত্ব পূরণ করে দিয়ে একটা রিল্যাক্স জীবনযাপন করতে হবে। এইটা হচ্ছে লাইফের একটা আমি বলি যে ডেস্টিনি। এবং অবশ্যই এইভাবে যদি এই প্যাটার্নে যদি আপনি লাইফটাকে বেঁধে না ফেলেন, তাহলে আপনি ভুল করবেন, একটা সময় আপনাকে কষ্ট পেতে হবে, তখন আপনি সবকিছু থেকে জীবনকে আপনি বলবেন জীবন তুমি আমার সাথে এরকম ছলনা করলা,
কিন্তু অ্যাকচুয়ালি জীবন ছলনা করে নাই। আপনার আপনার আলসেমি, আপনার গোড়ামি, আপনার কালকে পড়ে ফাটাই ফেলবো টাইপের চিন্তা ভাবনাই কিন্তু আপনাকে পিছাই রাখছে। তো যা হবে আজকেই হবে, কালকে বলে কিছু নাই। আর আমিও সেখান থেকে বলতে পারেন যে আপনাদের মতোই একজন হচ্ছে দুর্বল একটা ছাত্র, যে কিনা সবসময় স্বপ্ন দেখে বড় কিছু করার। তবে হ্যাঁ, আমি একটা জিনিস আপনাদের বলে রাখি যে আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট। আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আমি আল্লাহর রহমতে যতটুকু রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এই পর্যায়ে আমি আমার আব্বার মতো দোকানদারি হতে পারতাম। মানে মুদিখানার দোকান ছিল আমার আব্বার, আমার হতে পারতো, আমার হয়তো বা কামাই হতো 10, 15, 20, 30, 50 হাজার টাকা, একটা লিমিটেশনের ভিতরে আমাকে থাকতে হতো। কিন্তু না, আমি এখন চাইলে বিভিন্ন জায়গায় যাইতে পারছি, আমি চাইলে এটা সেটা কিনতে পারছি, ফ্যামিলিকে মেনটেন্স করতে পারছি। একটা জিনিসই আমার কম হচ্ছে এখন, যা আসতেছে সব বিনিয়োগ করতেছি আমি, আমার অ্যাসেট তৈরি হচ্ছে, যে আমার অফিস তৈরি হচ্ছে, আমার বাড়ি তৈরি হচ্ছে, আমার গাড়ি তৈরি হচ্ছে, আমি এইটা কিনতেছি ওইটা কিনতেছি। হ্যাঁ অবশ্যই সেটা অপচয় না, আমি আমার ফ্যামিলির অ্যাসেট তৈরি করছি। আমি হয়তো একটা ওয়ারড্রপ কিনে ফেললাম, আমি একটা আলনা কিনে ফেললাম, আমার রং, আমার ঘরটা সুন্দর লাগার জন্য একটা রং করে ফেললাম, আমার ঘরটা শোভাবর্ধনের জন্য কিছু অ্যাক্সেসরিজ কিনলাম, দ্যাটস ইট। তো যাই হোক, আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি। আমরা এইবার একটু কাজের কথায় আসি, যে কি করণীয়। দেখেন, আপনাদের গত ক্লাস জুড়ে আমি বেশ কিছু ব্যাপার বলেছি, আজকে আমি দুইটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমেই আপনাদের ইংরেজির জড়তা কিভাবে কাটাবেন সেটা আমি দেখাই দিব। নাম্বার 2, সেটা হলো যে আমরা এই পুরো কোর্সের যে কথাটা বলতেছি, কোর্সের কিছু ফ্ল্যাশব্যাক আপনাদের দেখাবো, যে আমরা কোর্সে কি কি শিখতে যাচ্ছি, মানে কারিকুলাম সম্পর্কে জানবো, যে আমরা কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এইটা এই খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় আপনাদের সাথে আলোচনা করবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ইংরেজির জড়তাটা আমি কিভাবে দূর করেছি সেটা আপনাদের দেখায়। চলেন আমি ব্রাউজার শেয়ার করে ফেলি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, শুনতে পাচ্ছেন নিশ্চয়? ওকে ফাইন। সো আমরা তাহলে ব্রাউজার দেখতে পাচ্ছেন নিশ্চয়, ব্রাউজারে আমরা চলে আসছি। এখন এই ব্রাউজারে আমি যাই লিখি না কেন, ফর এক্সাম্পল হিসেবে প্রথমআলো.com, এটা একটা নিউজ পোর্টাল, আপনারা জানেন, অনলাইন পত্রিকা, এবং এটা প্রিন্ট মিডিয়াও আছে। তো এইটার বাংলা সংস্করণ ছাড়াও ইংরেজি সংস্করণও আছে। দেখুন একটু খেয়াল করে, এটা ইংরেজি সংস্করণ। আমি প্রথম দিকে যেটা করতাম, ইংরেজি পত্রিকা, তারপরে হচ্ছে আপনার সাবটাইটেল, একটা মুভির সাবটাইটেল, হ্যাঁ, সেগুলো দেখে বোঝার চেষ্টা করতাম এইটা। তবে এইটা নতুনদের জন্য খুবই দুর্বোধ্য, এবং কিছু কিছু রুলস ফলো করতে হয়, একা একা হয় না। মানে মানে দেখবেন যে 2 দিন 3 দিন করতেছেন আর 5 দিনে নাই, মানে আপনি ভুলে গেছেন এটা। তো আমি যেটা করেছি সেটা হলো যে, ফর এক্সাম্পল হিসেবে আমি ফাইবারে অ্যাক্টিভ না, মানে ফাইবারে আমি খুব অ্যাক্টিভ না, মানে চালাই না বলতে গেলে আর কি। তো তারপরে আপনাদের একটা আমার ক্লায়েন্টের সাথে যে কথা হয়েছে, এরকম একটা জিনিস আপনাদের দেখায়। যেমন এই ক্লায়েন্টের তথ্যটাই আমি আপনাদের দেখাই। দেখুন, এই ক্লায়েন্টের ইউনাইটেড স্টেটে হচ্ছে তার বাড়ি, এবং সে ইংলিশ পারে, লেভেল আনস্পেসিফাইড লেখা আছে। যে আপনারা কি জানেন যে বাইরের কান্ট্রিতে অনেক ক্লায়েন্টই ইংরেজি ভালো করে কথা বলতে পারে না? এটা অনেক মানে সত্য কথা, চরম সত্য কথা। আমরা আমরা কি সবাই বাংলা বলতে পারি? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমরা সবাই বাংলা বলতে পারি? বাংলাতে আমাদের অনেক প্রবলেম আছে, অনেক ভুল আছে। তো ঠিক তেমনি বাইরের কান্ট্রিতে আমরা মনে করি যে সবাই মনে হয় ইংলিশম্যান। অ্যাকচুয়ালি তা না, অনেকে ইংরেজি জানেই না, সিরিয়াসলি। আপনি চট্টগ্রামের এমন অনেক মানুষ দেখবেন, আপনি পাবেন যারা শুদ্ধতে কথা বলতেই পারবে না, তাদের মাথায় বোম রেখে যদি আপনি মানে গুলি করার চিন্তা ভাবনা করেন তাও বলতে পারবেন না, এরকম অনেক মানুষ আছে। হ্যাঁ, এখন অবশ্যই অনেকে স্মার্ট হয়ে গেছে, সবাই শুদ্ধ ভাষাই পারে, বাট কিছু কিছু পুরনো মানুষকে দেখবেন তারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন। ঠিক তেমনি ভাবে ইংরেজিতে অনেক ক্ষেত্রে অনেক মানুষ আনস্পেসিফাইড করে রাখে যে না, আমি বলতে চাচ্ছি না যে আমার ইংরেজি লেভেল কেমন। তো যাই হোক, আপনি একটু দেখেন আমি এর সাথে কথা বলেছি, কি বলেছি এটা একটু আমরা বর্ণনা করতে করতে আমাদের ইংরেজি যে কিভাবে আমি ব্যবহার করি সেটা আমি আপনাদের একটু শিখাই দেই। দেখেন, প্রথমে উনি আমাকে কাস্টম একটা অর্ডার রিকোয়েস্ট পাঠাইছে। তো কাস্টম অর্ডার রিকোয়েস্ট পাঠাইছে, $10 একটা বাজেট দিচ্ছে আমাকে, যে $10 একটা বাজেট দিয়ে সে একটা কাজ দিয়েছে, ক্রাইটেরিয়া দিয়েছে আমাকে, যে এই এই কাজ। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে প্রথমত ও যা বলতেছে, মানে ওর যে ক্রাইটেরিয়া, মানে ওর যা ডিমান্ড, মানে ওর যা চাহিদা, এই চাহিদা সম্পর্কে আমাকে আগে ভালো করে বুঝতে হয়েছে যে সে কি চায়, সে চায় কি চায়।
তো আমি যদি এটাকে রিড করতে না পারি, ওই দক্ষতা যদি আমার না থাকে, তাহলে নিশ্চিত আমি এই কাজটা মিস করব। এম আই রাইট? আমি অবশ্যই এই কাজটা মিস করবো যদি আমি এটা বুঝতে না পারি। তো সেই ক্ষেত্রে আমি যখন এই কাজটা পড়ে বুঝতে পারবো, এখানে বুঝতে পারার দুইটা উপকরণ আছে। বুঝতে পারবো কিভাবে পারবো, এটা একটা দুইটা উপকরণ আছে। আমি ধরে নিলাম আপনারা ইংরেজি সবাই জিরো, মানে কিছু জানেন না, ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে নাম্বার ওয়ান, আপনার দক্ষতা, সাপোজ একজন একটা হিব্রু ভাষায় কথা বলতেছে। তো হিব্রু ভাষায় কথা বলতে গিয়ে কিছু কিছু ভাষা আমাদের কমন, যেমন মনে করুন টেবিল, যেমন মনে করুন গ্লাস, যেমন মনে করুন ফ্যান, যেমন মনে করুন ওয়াটার, এগুলো কমন। ওকে, সো সে অনেক কিছু হিব্রু ভাষায় বলতে 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 বলতেছে, এর ভিতরে এই কয়েকটা শব্দ সে উচ্চারণ করেছে। আমি একটু আমি একটা রিভিশন করি। টেবিল, গ্লাস, ওয়াটার, ফ্যান, এই কয়েকটা শব্দ উচ্চারণ করেছে। আমি একজন যদি হোটেলের কি বলে ওইটারে, ওই যে বেয়ারা কিংবা এটা কি বলে, ওইটা ইংরেজিতে কি বলে বলেন তো, হোটেলের স্টাফদের বলেন। ওয়েটার, ওয়েটার, রাইট, ওয়েটার। আমি যদি ওয়েটার হতাম, তাহলে আমি এইটা বুঝতাম যে ওই লোক তার টেবিলে এক গ্লাস পানি চাচ্ছে এবং ফ্যানটাকে ছেড়ে দিতে বলতেছে, তার গরম লেগেছে। আমি যদি একজন ওয়েটার হতাম, তাহলে কিন্তু আমি এটা বুঝতাম। আমি কি বোঝাতে পারতেছি? বুঝতে পারতেছি? জি ভাই, বুঝাইতে পারছেন। এখানে ভাষা কিন্তু কোনো ফ্যাক্ট না, যে সে কি বললো সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হইতেছে যে আমার স্কিল, কারণ আমি প্রতিনিয়ত এটাই করি আর আমাকে এটাই বলবে সে। আমি যদি একটা ওয়েটার হই, তাহলে আমাকে কিন্তু সে এটাই বলতে পারে যে এক গ্লাস পানি নিয়ে আসো, টেবিলে রাখো, আর ফ্যানটা ছেড়ে দাও, এটাই বলতে পারে। কিন্তু এর ভেতরে অনেকগুলো কথা বলেছে, সেটা আমি বুঝি নাই, কিন্তু আমি জানি যে এটাই করতে হবে আমাকে, আমি করে ফেলছি। তো আমি বললাম দুইটা উপকরণ লাগবে, একটা হচ্ছে স্কিল, আপনি ওয়েটার হতে হবে, তাহলে হয়তো আপনি টেবিল, ফ্যান, এগুলো তো আপনি মিলাতে পারছিলেন না কিছুক্ষণ আগেই, যে এটা কি, এটা টেবিল, ফ্যান, ওয়াটার, গ্লাস, এটা তো বুঝতেছি না। তা আমি ওই ওয়েটার হিসাবে আমি বুঝে গেছি তার গরম লাগতেছে, পানি খাবে, ফ্যান ছেড়ে দাও। তো একটা হচ্ছে উপকরণ, তার স্কিল লাগবে, আপনার স্কিল থাকতে হবে যে আপনি ওই রিলেটেড কাজের কিছু কিছু ওয়ার্ড এই লেখার মধ্যে থাকবে, আপনি ওই ওয়ার্ড গুলো দেখলে বুঝতে পারবেন, ও আচ্ছা এইটা এই কাজ চাচ্ছে সে। তার মানে আপনি দেখবেন যে 50% বেশি আপনি বুঝে গেছেন শুধু স্কিল থাকার কারণে। এবার আসেন দ্বিতীয়ত, সেটা হলো যে ভকেবুলারি, মানে কিছু কিছু তো ইংরেজিতে দক্ষতা থাকতেই হবে। আই গো, ইউ গো, হ্যাঁ, হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো তো জানতে হবে। তো এই দুইটা বিষয় যদি আপনি জানেন কিংবা জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইংরেজি কোনো ফ্যাক্ট না। সে আপনাকে এমনও দাঁত ভাঙা ইংরেজি লিখবে যে ইংরেজিতে আসলে সে সঠিক ওয়ার্ড লিখে নাই, গ্রামাটিক্যাল ফলো করে নাই, মানে সে তার মতো করে বোঝানোর চেষ্টা করতেছে, আর আমিও বুঝে তাকে রিপ্লাই করতেছি। কিভাবে একটু দেখেন, যে সে লিখছে যে hey there I have run into an issues and need some assistance। মানে আমাকে বলতেছে যে আমার কিছু প্রবলেম আছে, আমি কিছু সহযোগিতা চাচ্ছি। তো ও বলতেছে তার বিগ কমার্স, দেখেন এইটা একটা শব্দ, এই পুরো লাইনের ভিতরে আমি দুইটা শব্দকে আগে চোখে দেখেছি, একটা হচ্ছে বিগ কমার্স আর একটা হচ্ছে উ কমার্স। এই দুইটা শব্দ দেখেই আমি বুঝে গেছি যে তার এই কেনা বেচা রিলেটেড সাইট আছে। দেখছেন আমার এটা স্কিলের দক্ষতা, আমি এখনো কিন্তু পুরো লাইনটা পড়ি নাই। আমি পুরো লাইন না পড়ে আমি বুঝে গেছি যে তার ওই যে বেচা কেনার সাইট রয়েছে, মানে ওয়েবসাইট রয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম। তো দেখেন যে যে আমার ওয়েবসাইট বিগ কমার্সে ছিল, রিসেন্টলি আমি মাইগ্রেট করে উ কমার্সে আসছি, এটাই বলছে। তো ভালো কথা, আমি বুঝে গেছি। তো বলছে however before we could do the final migration of customers and orders, big commerce closed my account a day early। তো এই লাইনটা পড়ে মনে করেন আপনার মাথা মুন্ডু কিছু বুঝেন নাই, যে কি বলছে, আপনি স্কিপ করেন। মানে স্কিপ করার মতো ক্ষমতা থাকতে হবে আপনাকে, যে আমি কতটুকু স্কিপ করলে আমি তাকে ধরতে পারবো, যে আপনার এই লাইনটা মাথায় আসলো না, আপনি স্কিপ করে গেলেন। তো ঠিক আছে, আমি একটু ছাড়ি, পরে দেখি কি বলছে। However, I do have JSON backup of all the data I need migrate to WooCommerce। একটু খেয়াল করেন আপনার এবং আমার মধ্যে পার্থক্যটা কোথায়। আপনি এই জেসন ব্যাকআপটা আপনি বুঝতে পারবেন না, যে জেসন কি জিনিস, তারপরে এই WooCommerce কি জিনিস, মাইগ্রেট কি জিনিস, এটা কিন্তু আপনি বুঝবেন না। আমি বুঝতে পারছি কেন,
যে আমি এই রিলেটেড কাজগুলো করেছি, এই রিলেটেড বিষয়গুলো আমি এর আগে অনেকগুলো করেছি বিধায় এই শব্দগুলো আমার চোখের সামনে আসছে। সেই জন্য আমি বুঝতে পারতেছি যে জ্যাসন কি জিনিস, মাইগ্রেট কি জিনিস, ই-কমার্স কি জিনিস, এগুলো হচ্ছে আপনার স্কিল। কিন্তু এই হাউএভার, আই ডু হ্যাভ, তারপরে হচ্ছে আপনার আই ওয়াজ ইউজিং, তারপরে ব্যাকআপস, বাট দেয়ার ইজ নো ইন্টিগ্রেশন উইথ ই-কমার্স, সো আই নিড হেল্প উইথ দ্য র ডাটা বিং ইম্পোর্টেড ইনটু ই-কমার্স। একটু খেয়াল করেন যে কিছুটা স্কিল আর কিছুটা আপনার ভোকাবুলারি, এই বিষয়টা যদি আপনি মিক্স করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি যে কোনো ধরনের ইংরেজি শব্দ আপনি খুব সহজে রপ্ত করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ভয় পেয়ে বসি যে আমি তো ওই আই ইট ইংলিশ, আই লার্ন ইংলিশ, আই ওয়াক ইংলিশ, আই টক ইংলিশ, এটুকুই বুঝি, আর কিছু বুঝি না। অ্যাকচুয়ালি বুঝেন না এই জন্য যে আপনি চর্চা করেন না, আপনি কখনো ইংরেজি নিয়ে মাতেন না, ইংরেজি নিয়ে আপনি বললেন যে চলেন একটু আজকে ইংরেজি খাই, আজকে দুপুরের খাবার হিসাবে ইংরেজি খাবো, এটা তো কখনো বলেন নাই। চলেন আমরা আজকে রাতের খাবার হিসাবে ইংরেজি খাবো, এটা তো কখনো বলেন নাই। তখন আপনি বলতে পারেন যে ইংরেজি আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ যায়। আপনি রাত্রে খাবেন মানে কি ওইটা ধারণ করবেন। আমরা খাই কেন? আমাদের এনার্জি নিয়ে আসার জন্য। আমরা একটু মানে লো হয়ে যায় যখন, তখনই খাই। তো আপনি ইংরেজিতে দুর্বল, আপনি ওইভাবে সবল হতে পারছেন না, তাহলে আপনাকে ওইটা কি করতে হবে? ইট করতে হবে, আপনি খাইতে হবে, ওটাকে ধারণ করতে হবে। এই ধারণ করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা দুই ভাবে করবেন। নাম্বার ওয়ান, সেটা কমন কিছু ওয়ার্ডের তালিকা করে ফেলবেন। আমি এটা করেছি, আমি আবারও বলছি যে আপনি এবার আপনাদের হট টিপস দিয়ে দিচ্ছি, যে টিপসগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে টিপসগুলোর মাধ্যমে আপনারা খুব আর্লি ইংরেজি থেকে ধারণ করতে পারবেন। তো একবার দেখেন, দোকানদারকে জিজ্ঞেস করেন না, আপনারা দোকানে গেছেন আপনি সাবান কিনতে, আপনি কখনো বলবেন এই তোমার বউ কেমন আছে, এটা তো বলবেন না। এই চলেন যাই বেড়াইতে যাই, এটা তো আর বলবেন না। বলবেন যে ভাই সাবান আছে নাকি, কত দাম। এটা দোকানদারের সাথে আপনি সর্বোচ্চ কথা কি বলতে পারেন? ভাই ভালো আছেন, এটা সাবান লাগতো, কি ধরনের সাবান আছে? আমি তো লাক্স সাবান নিতে চাচ্ছি না, আমি তো স্যান্ডেলিনা নিতে চাচ্ছি, এটা তো দাম একটু বেশি হয়ে যাচ্ছে না, 2 টাকা কম রাখেন। তো ঠিক আছে, এটা প্যাকেট করে দেন, এই নিন আপনার টাকা, ভালো থাকবেন। দেখছেন, কথা শেষ। তো এখন যদি সাবান নিতে কিন্তু এটাকেও মিনিমাইজ করা যায়, আপনি এটাকেও মিনিমাইজ করতে পারবেন। আপনি ডাইরেক্ট গিয়ে বলেন স্যান্ডেলিনা সাবান 2 টাকা কমে দিতে পারবেন কিনা বলেন, তাহলে নিব, নিলে প্যাক করেন। তাহলে ওনার সাথে কথা বলাও লাগবে না, উনি যদি পারে প্যাক করবে, না হলে ও নো বলবে, সরি বলবে, ঠিক আছে সরি, ওকে ফাইন, আমি নেক্সট তখন আমি দোকানে যাব। তো ইংরেজি মানে বিস্তর গবেষণা করে আপনাকে পিএইচডি করতে হবে, আপনাকে লিটারেচার শিখতে হবে, আপনাকে লিঙ্গুইস্টিক শিখতে হবে, এরকম না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ ইংরেজির অবশ্যই দরকার আছে, আপনি হায়ার এডুকেশন নিতে গেলে আপনার এগুলো অবশ্যই দরকার আছে। বাট আপনি বিগিনিং করতে যাচ্ছেন, কিন্তু বিগিনিং এ আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে আমাকে অনেক কিছু শিখতে হবে, গ্রামার শিখতে হবে, আমাকে ইংরেজির প্রাইভেট পড়তে হবে। এই চিন্তা ভাবনা থেকে আপনার কি হচ্ছে, ডাউন করে দিচ্ছে আপনাকে। তা আমি প্রথমে যেটা করছিলাম, আমি 3টা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের। নাম্বার ওয়ান, একজন ক্রেতা মানে বায়ার এবং একজন সেলার, মানে একজন অনলাইনে কাজ দিবে এরকম মানুষ আর একজন অনলাইনে কাজ করবে এরকম মানুষের ভেতরে কি কি কথা হতে পারে, এটার একটা তালিকা করে ফেলছিলাম। এবং সেই তালিকার লাইনগুলো আমি ইংরেজিতে কনভার্ট করেছিলাম, এবং আমার এলাকার একজন টিচারকে দিয়ে ওটাকে আমি কি করছিলাম, ভেরিফাই করে নিয়েছিলাম যে লাইনের ভিতরে ভুল হতে পারে, কারণ আমি তো ইংরেজি সাজাইতে পারি না। তিনি একটু ভুলভাল কারেকশন করে দিয়েছিলেন এবং ওইটা আমি মুখস্থ করে ফেলছিলাম। সেই জন্য একটা ক্লায়েন্ট আসলেই আমি হ্যান্ডেল করতে পারি। খেয়াল করুন, এখানে কিছু কুইক রেসপন্স আছে, আমি আপনাকে দেখাই। দেখেন এই জায়গাতে আমি ক্লিক করে যে আমি 3টা কুইক রেসপন্স আমি অলরেডি লিখে রাখছি, কিংবা এটা অটোমেটেড মেসেজ কিংবা আগে থেকে সেট করে দেওয়া যায়। একটু খেয়াল করেন, প্রথমে লিখেছি কি হাই, ওনার নাম টেইলর জফ, টেইলর জফ হচ্ছে ওনার নাম। দুঃখিত, আমার আশেপাশে একটু নয়েজ আসতেছে, বাচ্চারা একটু খেলনা দিয়ে খেলছে, তো আপনারা এটা ইয়া করবেন। যাই হোক, আমি বলছিলাম যে প্রথমে আমি বলছি হাই, তাকে আমি বললাম হাই, এখন আমি স্যার বলবো, তুমি বলবো, আপনি বলবো, ইংরেজিতে কিন্তু এটা নাই। আমরা যে আপনি, তুমি, তুই, এগুলোতেও কিন্তু মিনিং বুঝি যে কে কার আপন, কিন্তু ইংরেজি কিন্তু আরো সংক্ষিপ্ত এবং সহজ শব্দ আছে। ইউ, একটা ইউ দিয়ে কিন্তু সবকিছু বোঝানো যায়। আমি বলেছি হাই, ওনার নাম ধরে ডেকেছি। আর বাইরের কান্ট্রিতে কিংবা ক্যাজুয়ালি যারা কথা বলে তারা এভাবেই কথা বলে, ওনার নাম বলে, কিংবা ডুড বলে, বাডি বলে, হেই বাডি, কিংবা হেই ডুড, হেই অমুক বললাম, হেই জফ তাকে বললাম।
তো দেখেন, থ্যাঙ্কস ফর কানেক্টিং মি, প্রথমে আগে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আমি, তোমাকে ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করার জন্য। আর আমরা তো অকৃতজ্ঞ, আমাদের যদি কেউ মানে মাথার বোঝা টেনে নিয়ে এসে বাড়িতেও দিয়ে দেয় তাও আমরা ধন্যবাদ বলি না, যে মানে মনে হয় কোনো ধান্দা আছে, এত কষ্ট করলা, ধান্দা কি বলো বলো, এটাই বলি। কিন্তু বিনয়ের সুরে যদি আপনি বলেন যে ধন্যবাদ ভাই, তুমি অনেক কষ্ট করলা, অনেক মানুষ আছে অমায়িক বলে, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। তারপর বলেছি যে আই উইড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ অন দিস প্রজেক্ট। কি প্রজেক্ট সেটা তো মানে এটা এটা প্রিডিফাইন একটা, মানে ওই যে বললাম যে কিছু শব্দ আমি মুখস্থ করে ফেলেছি, যে একটা মানুষের সাথে যে কাজ দিতে চাচ্ছে এবং যে কাজ নিতে চাচ্ছে তার ভিতরে কি কি কথোপকথন হতে পারে, কি কি কথা হতে পারে, সেরকম কিছু শব্দ আমি জাস্ট 3টা দিয়েছি এখানে, দেখেন 3টা। আপনি এরকম করে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি 10টা 15টার বেশি আপনি এরকম লাইন পাবেন না যেগুলোর দ্বারা আপনি আরো বেশি বিস্তারিত বলবেন। দেখেন এখানে দেখেন, প্লিজ অ্যাড ডিটেলস হিয়ার, এই জায়গাতে কিন্তু আমি কি করব, ওর যে মেসেজ আছে সেই মেসেজ থেকে কিছু কিছু কোয়েশ্চেন দিয়ে সেখানে করব, যে মে আই নো ইওর বাজেট। আমি বললাম যে আমি আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমি খুবই আগ্রহী তোমার কাজটা করার জন্য, তোমার এই প্রজেক্টে কাজ করার জন্য, আমি কি জানতে পারি তোমার বাজেট কেমন? দেখেন একটা এটা ইয়া হয়ে গেল, একটা লাইন হয়ে গেল। কিন্তু এটা নিয়ে আমরা পরিশ্রম করব না, করিও না। আমরা পরিশ্রম করি, দেখবেন যে একটু ছ্যাঁকা টাকা খাইলে গার্লফ্রেন্ডের জন্য বিশাল এক কবিতা লিখে ফেলছে। একটা কবিতা লিখতে কিন্তু অনেক ব্রেনের মেধা খরচ হয়, একটা চিঠি লিখতে কিন্তু অনেক মেধা খরচ হয়, একটা সময় ছিল, যদিও এখন নাই। এখন তো নাইস ভাই, অসাম ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, এরকম চলে আসছে, লাইক লাইক, এখন তো মানুষ লিখতেও চায় না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টিপস নাম্বার 1, আপনি কি কি কথা বলতে পারেন, সে কি কি জিজ্ঞেস করতে পারে, সেটা একটা মানে আমরা ডায়লগ পড়েছি ছোটবেলায়, এরকম ডায়লগ লিখে ফেলবেন একটা খাতাতে এবং ওগুলো মুখস্থ করে ফেলবেন এবং লিখবেন, বারবার 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 লিখবেন, যে কিভাবে সম্বোধন করতে হয়, কিভাবে বাজেটের কথা জিজ্ঞেস করতে হয়, কিভাবে একটু কৌশলে তার বাজেটটা বাড়ানোর কথা বলতে হয়, কিভাবে তাকে অ্যাপ্রোচ করে তাকে মানে কনভিন্স করতে হয়, মানে তাকে মানে পটাতে হয়। এই পটানোর কিছু শব্দ আছে, যেমন আমি বললাম, ও তো বলতো ও আমাকে কাজ দিচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, আমি এমন একটা শব্দ লিখবো যে সে আমাকে পাত্তা দিবে। আপনারা দেখছেন নেগেটিভ মার্কেটিং বলে কিছু বিষয় আছে মার্কেটে, যেমন হচ্ছে আপনার আমি যদি আপনাদের একটু উদাহরণ দেই, আপনারা বোরিং হচ্ছেন না, বুঝতেছেন ব্যাপারগুলো? আপনারা বোরিং হলে আমাকে জানাবেন, বোরিং হচ্ছেন তো নাকি? বুঝতেছি ভাই। আচ্ছা ভাই শুনছি ভাই, খুব ভালো লাগছে। নেগেটিভ মার্কেটিং হচ্ছে যেমন আমি বলি, সেটা হলো যে ওই যে নোবেল ম্যান আছে, নোবেল ম্যান, কথা নাম নিয়েই বলতেছি, নোবেল ম্যান দেখবেন যে মারাত্মক ধরনের কিছু পোস্ট দিয়ে দিছে আর বলছে হ্যাকিং হয়েছে আমার প্রোফাইল, কিন্তু হ্যাক হয় না, ও নিজেই দিছে, এগুলো নিজেই দিছে সে। দেওয়ার পর ওটা শেয়ার হয়েছে। নর্মালি একটা পোস্ট যদি সে বলতো যে বন্ধুরা সামনে আমার একটা গান রিলিজ হইতেছে, সবাই লাইক কমেন্ট দিও, হবে না, মানে যতটুকু হওয়ার দরকার হবে না। কিন্তু সে কয়েকজনকে বলছে যে এই জেমস কি কোথাকার, কোন খ্যাতের মূলা, আমি জেমসের থেকেও ভালো। মানুষ কি করবে? ওকে রাগে ক্ষোভে গালাগালি করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, করবে তো নাকি? তো এরা আসলে আমি জানি না যে এরা কোন লেভেলের বেহায়া, আমি জানি না। আমি আসলে সরাসরি মানুষকে মানে কোনো কিছু হেয় প্রতিপন্ন করি না, মার্জনা করবেন আমার কথা ভেতরে কষ্ট পেয়ে থাকলে, যদি নোবেলম্যান কখনো শুনে আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, তো এইটাকে এক ধরনের নেগেটিভ মার্কেটিং বলে। যখনই সে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট চলে আসলো। পরে সে রিলিজ দিল যে হ্যাঁ আমার প্রোফাইল তো হ্যাক হয়েছিল, আমি তো অমুক গান নিয়ে আসতেছি। মানে মানুষ কিন্তু পরে আপডেট জানার জন্য উন্মুখ হয়ে থাকে, এরপরে কি বলবে, এরপরে কি বলবে, এরপরে কি বলবে। তখন সে বললো যে আমার প্রোফাইল হ্যাক হয়েছিল, আমার সামনে একটা গান আসতেছে। তো ব্যাপারটা হলো কি, যে আপনি কি এমন বলবেন যাতে করে ক্লায়েন্ট আপনার প্রতি ফোকাস দিবে। এত মানুষ তাকে কমেন্ট করেছে কিংবা এত মানুষ তাকে অ্যাপ্রোচ করেছে যে আমাকে কাজ দাও, কেউ বলছে আমি গরিব, কেউ বলছে আমি এক্সপার্ট, কেউ বলছে আমার 10 বছরের অভিজ্ঞতা, কেউ বলছে যে তোমাকে টাকাই দেওয়া লাগবে না, আমি তোমাকে কাজ এমনিতেই করে দেবো। সিরিয়াসলি এটা হয়, মার্কেটে হয়, এটা করে, অনেকেই করে। তো এখন আপনি বলতেছেন যে আমার কোনো রিভিউ নাই, আমি এই মার্কেটে নতুন, অন্য সবার থেকে আমার পার্থক্য হচ্ছে যে তুমি যদি আমাকে কাজটা দাও, অন্যরা হয়তোবা হেলাই করবে, ফেলাই করবে, কিংবা হয়তোবা তাদের 100% এফোর্টটা দিবে না, কিন্তু আমি তোমাকে যেটা ইনসিওরিটি দিব, আমি নতুন হিসাবে আমার মার্কেট প্লেসে, এই মার্কেটে আমার নিজের জায়গাটা পাকাপোক্ত করতে তোমার কাজটা আমি 100% এফোর্ট দিব, এবং তুমি আমাকে যতবার মন চায় ততবার তুমি আমার কাছ থেকে কারেকশন করিয়ে নিতে পারবা।
যেটা সবাই বলে বাট আমি রিয়েলি দিব এটা, তখন আপনি অন্যর ভিতরে মানে একটু নজর একটু হলেও আকর্ষণ করলেন যে আচ্ছা নতুন, একে ট্রাই করা যায়। তো এইভাবে একটা দৃষ্টি নিয়ে আসতে হয়। তা আমি বলতেছিলাম সেকেন্ড নাম্বার টিপস হচ্ছে যে এই প্রথম নাম্বার টিপস আমি বলে ফেলছি যে আপনি ডায়লগ লিখে ফেলবেন, আর সেকেন্ড নাম্বার টিপস হচ্ছে যে কিছু ট্রিক্স জানতে হবে, কিছু ক্রিয়েটিভ কিছু শব্দ আপনাকে জানতে হবে, কিংবা সিচুয়েশন হ্যান্ডেল করার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। আপনি একটা মেসেজ দিয়েছে, 1 ঘন্টা পর রিপ্লাই করছেন, এমনকি 1 মিনিট পরে রিপ্লাই করলে কিন্তু আপনি ওই ক্লায়েন্ট হারাবেন। সর্বোচ্চ শক্তি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে 3 থেকে 5 মাস, মোটামুটি ধরে নেন 1 বছর, আমি বলে নিলাম 1 বছর, 1 বছর যদি আপনি লেগে থাকেন, ওই যে আমার দেখেন 30 ক্রস করছি আমি, এটা আমি পারি না এখন। দেখেন আমি কথার সাথে আপনাকে ধরে দিচ্ছি যে কেন আমি বলেছিলাম যে 25 বছর থেকে 30 বছরের মধ্যে সব করতে হবে। আপনি 1 বছর লাগাতার আপনি কাজ পাবেন না, ধরে নেন কাজ পাবেন না, কিন্তু 1 বছর পুরোটা অ্যাক্টিভ থাকবেন। আপনি ধরে নেন 365 দিন আপনি অ্যাক্টিভ থাকবেন, ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, অ্যাক্টিভ থাকবেন। 2-3টা মার্কেট প্লেস থাকবে, সেখানে অ্যাক্টিভ থাকবেন, কাজ পান আর না পান। আপনি কাজ না পাইলেও বাপের হোটেলে খাবেন, কাজ পাইলেও আপনি তো খাবেনই, সবার হোটেলেই তখন খাইতে হবে। তখন দেখবেন যে অমুক জামাই করার জন্য ডাকবে, তমুক বলবে যে আমার মেয়েটা তো ডাগর হয়েছে, এই ছেলেটা তো ভালো কামাই করতেছে, একটু বিয়ে শাদী দিব, তুমি আমার বাড়িতে খেয়ে যাও। অমুক মামা বলবে যে আরে ভাইগনা তুই তো মোটরসাইকেল কিনছিস, আয় আমার বাড়িতে খেয়ে যা। হ্যাঁ সিরিয়াসলি, এমনকি বাড়িতে বড় মাথাটা পাওয়া যায় টাকা কামাই করলে। তো সেই ক্ষেত্রে আপনি এমনিতেও গালিগালাজ শুনতেছেন, এই দামড়া হয়ে গেছিস, বাসায় বসে আসিস, বোঝা হয়ে গেছিস, কিছু করতেছিস না, এমনিতেও এগুলো শুনবেন, অমনিতেও শুনবেন। কিন্তু আপনি এই যে আপনার ট্র্যাকে আছেন, এইটা করতে হবে। এইটা করলে হবে কি যে আপনার এই যে ইংরেজির যে ব্যাপারটা, সেটা 101 টাইম জড়তা দূর হয়ে যাবে। ওই যে আপনি অ্যাক্টিভ, কেউ কিছু বললে আপনাকে কিছু না কিছু বলতেই হবে, হাই হলেও বলতে হবে যে হাই, হাউ আর ইউ। হ্যাঁ, তো এই সমস্ত যখন আপনি অ্যাক্টিভলি থাকবেন, আর আপনি তখন বাধ্য, মামা ইংরেজি তো জানি না, তোমার সাথে বাংলায় চ্যাট করা যাবে, এটা তো বলতে পারবেন না আপনি। এইবার আসেন, চলেন যে টিপস নাম্বার 3-তে একটা বোনাস টিপস দিয়ে দিই। আমি তো 2টার কথা বলছিলাম, একটা অ্যাক্টিভ থাকো আর একটা ডায়লগ লিখো, এই 2টা টিপস। টিপস নাম্বার 3 যেটা বোনাস, সেটা হলো যে আমি translate.google.com-এ চলে গেলাম। জাস্ট এ মিনিট। আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি ভাই, আমি একটু ক্লাসে আছি ভাই, ক্লাসটা শেষ করে আপনাকে আমি নক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দুঃখিত, আমি একটু ব্যবসার কাজেও ব্যস্ত, আমার সার্ভার পরিবর্তন হয়েছে দেখে অনেকেই হয়তোবা কল দিচ্ছেন তাদের সমস্যার কথা জানানোর জন্য। যাই হোক, টিপস নাম্বার 3-তে ছিলাম। এখন আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং এবং ফলপ্রসূ জিনিস শেখাবো। আমি গুগল ট্রান্সলেট শেখাবো না। ট্রান্সলেট আপনারা জানেন, ট্রান্সলেটর, ডিকশনারি, এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা বোঝেন যে এগুলো মাধ্যমে বাংলা ইংরেজি করা যায়, ইংরেজি বাংলা করা যায়, এটা আপনারা জানেন। কিন্তু আমি জানাবো যে কিভাবে করতে হয়। এখন কুকুর, আমি তো জানি যে এই পাশে ইংরেজি কি আসবে, ডগ আসবে, ডগস 100% জানি, এটা তো শেখা হইল না। তো আমি শিখবো কিভাবে, একটু খেয়াল করেন যে আমি আমার নিজেকে কতটুকু এক্সপ্লেন করতে পারি, আমার কথা কতটুকু আমি রিপ্লে করতে পারি। একজন বলেছে যে চলো ভাই মুড়ি খাই, চলো ভাই মুড়ি খাই। তো প্রবলেম 2টা আপনার, এক, আপনার গ্যাসের প্রবলেম, আপনি মুড়ি খাইতে পারবেন না। 2, না বললে তার মন খারাপ হবে। এরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। এটাকে বলা হয় আইকিউ, এটাকে বলা হয় আইকিউ। যার যত আইকিউ শার্প, সে তত সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। তো মুড়ি খাই ভাই চলো, তাকে আপনি নাও বলতে পারবেন না, আবার খাইলে আপনার গ্যাস হবে। এরকম সিচুয়েশনে আপনাদের আমি প্রশ্ন করতেছি, আপনাদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট হই। আপনারা কি করবেন? শরীফ বলো কি করতে পারো, মানে তোমার ইনস্ট্যান্ট বলতে হবে, এটা ভেবে বলা যাবে না, ইনস্ট্যান্ট বলতে হবে। বলো শরীফ কি করবা? শরীফ শোনা যাচ্ছে? শরীফ ঘুমাই গেছে মনে হয়। এই আপনারা সত্যি বোরিং হয়ে গেছেন তাই না? অনেকক্ষণ থেকে বকতেছি। ভাই বোরিং হয়নি, শুনছি ভাই। এগুলো কিন্তু গাইড, এগুলো কিন্তু গাইড, হ্যাঁ এগুলো গাইড কাজে লাগাতে হবে।
রুস্তম ভাই বলেন। ভাই আমি তো মুড়ি খেতে পছন্দ করি, তো মুড়ি খাইতেই চাবো, কিন্তু আমি ওই জায়গাতে আপনার বলবো, ওই সিচুয়েশনে সেটা বলবো যে ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, আজকে বলছেন, আমি আজ আর পারছি না, সামনের দিন আপনার মুড়ি খাবো, এরকম কিছুই বলবো। ভেরি গুড। আজাদ ভাই বলেন। আমি আপনাকে বলেছি মুড়ি খাই চলেন ভাই, কিন্তু আপনি এই দুইটা প্রবলেম হয়ে আছে, বলেন। নেটওয়ার্কের একটু সমস্যা করতে, আমি একটু ঠিক করে কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে আজাদ ভাই, ওকে। সবুজ ভাই বলেন। পানি খাও জসিম। যেহেতু আমার সমস্যা, সেহেতু আমি ওনাকে মুড়ির বদলে অন্য কিছু খাওয়ার জন্য অ্যাপ্রোচ করতে পারি। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। আচ্ছা ওকে ফাইন, তারপরে আমি নেক্সটে যাই। নেক্সট সাবরি ইয়াসমিন। জি ভাইয়া, আমি প্রশ্ন করেছি একটা, বুঝতে পেরেছেন? ভাইয়া যদি আরেকবার বলতেন। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে একজন জিজ্ঞেস করছে চলেন মুড়ি খাই, তো আমার গ্যাসের প্রবলেম, আবার আমি নাও বলতে পারবো না, এই সিচুয়েশনে আমি কি করব? এই সিচুয়েশনে ভাইয়া আসলে যদি নাও বলতে না পারেন, তো সম্মান রাখার জন্য হয়তো অল্প কিছু খান, যাতে কিছু আপনার অল্প ক্ষতি না হয়, সম্মান রাখা যায়। আচ্ছা ওকে ভেরি গুড, মানে অল্প পরিমাণ খান। আচ্ছা ওকে, পাইছি অ্যান্সার পাইছি। সালমান শাহ সুমন, সুমন কাকা, সুমন কাকা আছেন? সুমন কাকা? কাকা আছি। হ্যাঁ আনমিউট করে বলেন কাকা। এখন আমি কি প্রশ্ন করব আবার, না আপনি বুঝছেন প্রশ্ন? বুঝতে পারিছি অবশ্য, তারপরে বলেন আরেকবার শুনি। আচ্ছা আপনাকে আমি মুড়ি খাওয়ার দাওয়াত দিচ্ছি যে চলেন কাকা মুড়ি খাই, কিন্তু আপনার গ্যাসের হেভি প্রবলেম, কিন্তু আমাকে আমার নাও বলতে পারবেন না, কি করবেন? তাহলে কি করবো কাকা, অল্প একটু খাবোই। অল্প একটু খাবো, ওকে ফাইন, অল্প একটু খাবো। আচ্ছা ওকে, তামান্না। জি ভাইয়া বলেন। হ্যাঁ আমি এই সেম প্রশ্নটাই আর কি। ভাইয়া আমি হলো আগে গ্যাসের ওষুধ খাবো, তারপর বলবো যে চলেন মুড়ি খাই, কত খাওয়াতে পারেন? ভেরি গুড, ভেরি গুড, দ্যাট ইজ ডিফারেন্ট। দেখছেন দেখছেন ডিফারেন্ট আসছে কিভাবে। সাবরিনা বলেন। ভাইয়া আমি অন্য কিছু খাইতে যাবো। আচ্ছা ভেরি গুড। আমাদের সাবরিয়া ইয়াসমিন অল্প করে খাবে। আমাদের তামান্না আলম বলেছে, দেখছেন মানে দুইটা ক্রিয়েটিভ অ্যান্সার পাইছেন। আপনারা কি খেয়াল করছেন? একটা হচ্ছে আমাদের সবুজ ভাই বলেছে, আর একটা তামান্না আলম বলেছে। তাছাড়া সবাই এভারেজ অ্যান্সার দিয়েছেন। তো দেখেন এই সিচুয়েশন হ্যান্ডেল করার যে আইকিউ, কিংবা একটা সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে চাচ্ছেন, সেই ব্যালেন্স যত বেশি ভালো পাবেন তত দ্রুত আপনি কাজ পাবেন। এখন প্রশ্ন হতে পারে যে আপনি ইংরেজির সাথে এগুলোর পার্থক্য, ইংরেজির সাথে এগুলোর মানে ইয়া কি, চলেন আমরা দেখি। এখন আমি তাকে অ্যান্সার করতে হবে। আমার এই যে এখানে যে সে বলেছে যে আমার এই চাহিদা, তুমি কি পারবা কিনা, আমি কি কি অ্যান্সার দিয়েছি একটু খেয়াল করেন। হ্যালো, ডু আই নো many customers and orders there are? দেখেন এখানে how many customers and orders there are, আমি এই লাইনটা মানে এইরকম একটা লাইন আমি ব্যবহার করি, এবং এতে প্রায় 99% কাস্টমার কি করে, রিপ্লে করে। কোন লাইন? এই লাইনই, মানে যে হাউ মেনি কাস্টমার্স এন্ড অর্ডার্স আর দেয়ার, মানে কিংবা দেয়ার আর এরকম এই লাইনটা, না 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 এই লাইনটা না। আমি আগে পুরোটা পড়ে বোঝার চেষ্টা করি যে কোন জায়গায় তাকে আমি প্রশ্ন করব। আমি আগেই বলি না যে হ্যাঁ আমি পারবো, এটা তো খুবই ইন্টারেস্টেড, আমি তো খুবই তোমার কাজে খুব উৎসাহী, তোমার কাজটা আমি করে দিব, এটা বলি না। আমি আগে খুবই ক্যাজুয়ালি তাকে হাই বলি, হাই তার সাথে আর কিছু যুক্ত নাই, এবং এইটা পড়ে আমি বুঝতে পারি। এখন ও একটা নির্দিষ্ট ভাবে, একটু খেয়াল করেন, ও শেষের দিকে বলতে চাইছে আমি তো পুরাটা পড়লাম না, পুরাটা পড়লে এটাই আসবে যে আমার একটা জায়গায় ওয়েবসাইট ছিল, আর একটা জায়গায় আমি নিছি, সবই চলে আসছে, তার ভেতর থেকে 4-5 দিনের তথ্য আসে নাই। এই 4-5 দিনের তথ্য কি তুমি পুনরুদ্ধার করে দিতে পারবা? এটাই ও আমাকে বলছে এই পুরা ইংরেজিতে। আমি তখন বলছি
যে তুমি কি আমাকে বলতে পারবা যে কতজন কাস্টমার কিংবা কতজন অর্ডার ছিল সেই 4-5 দিনের মধ্যে? তো ও তখন বলতেছে না এই অবশ্যই অভিজ্ঞ, তা না হলে তো এই প্রশ্নটা করতো না। তখন সে আবার এখানে আমি তাকে আবার বলছি আই হ্যাভ ওয়ার্ক উইথ জেসন ফাইল বিফোর, এবং তাকে আবার আমি নিশ্চয়তাও দিয়েছি যে আমি জেসন যে তুমি ফাইল নিয়ে কাজ করার কথা বলতেছো সেইটা কিন্তু আমি আগেই এটা নিয়ে কাজ করেছি। নাও ইট ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড উইদাউট লুকিং এট দ্য ফাইল। আমি আবার এটাও বলেছি যে এটা পসিবল না যদি তুমি জেসন ফাইল আমাকে না দেখাও। দেখেন আমি কিন্তু প্রথমে ডিমান্ডের কথা বলে ফেলেছি। এইটাতে হয়েছে কি যে ক্লায়েন্ট একটু সময় নিয়েছে কিন্তু আমার রিপ্লে করেছে। একটু খেয়াল করেন, আমি 2:13 আমি বলেছি, 33 মিনিটে ঠিক 2 মিনিট পরেই 35-এই কিন্তু সে আমাকে রিপ্লে করেছে। কি বলেছে? ওকে সো অল অফ দ্য কাস্টমার ডাটা অ্যান্ড অর্ডারস আর অলরেডি ইন সিস্টেম আপ আনটিল অমুক তারিখ থেকে অমুক তারিখ। আই হ্যাভ চেক প্রবাবলি অ্যারাউন্ড 100, মানে ওই কয়েক তারিখের যেটা নাই সেটা 100-র মতো হতে পারে। আমি এটার মাধ্যমে কি জানার চেষ্টা করেছি যে কতজন কাস্টমার ওর আছে ওই ফাইলের ভিতর দিয়ে যদি আমি কাজ নাও করতে পারি। এখন সে যদি আমাকে কোয়ান্টিটি বলে 1 লাখ, সেটা তো আর ম্যানুয়ালি করা সম্ভব না, কিন্তু সে আমাকে বলতেছে 50টা, 100টা, 200টা। তখন আমার মাথার ভিতর এটা কাজ করে যে তুমি যদি অটো করতে পারো, দক্ষতা থাকে, তুমি যদি নিজে পারো তো করবা, টাকা পুরাটাই নিবা। আর যদি কাজের পরিধি বড় হয়, অনেক বড়, না করবা না, তখন তুমি সিস্টেমেটিক্যালি তুমি ক্যালকুলেট করে ফেলবা তোমার কতটা ভাই ব্রাদার আছে আর কতজনকে তুমি কাজে লাগাই কাজটা উঠাই দিতে পারবা। এই জন্য আমি প্রথমে আগে একটা টার্গেট করে ফেলি যে কত বড় কাজটা, কাজ কত বড়, কি ধরনের হতে পারে, সেই সমস্ত সিস্টেম আপনি না জেনেই আপনি ইন্টারেস্টেড, আপনি কাজটা করবেন, আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স, এগুলো খুবই অপছন্দ করে কাস্টমার। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? আচ্ছা, এখন ধরে নেন যে আপনি হচ্ছে এই কাজটা দিতেন। এখন আপনি বলতেছেন যে আমি প্রাণ আরএফএল কোম্পানির মালিক, তোমাদের আমি চাকরি দিব, চাকরির পদ হচ্ছে মার্কেটিং অফিসার। এখন আমার কিন্তু স্পেসিফিক মার্কেটিং অফিসার দরকার। হাজার হাজার মানুষ বেকার বসে আছে, হাজার হাজার মানুষ সিভি ড্রপ করেছে। আমি কোন সিভিটা পিক করব কিংবা কোন মানুষকে আমি ডাকবো যে মানুষটা একটু স্মার্টলি আমাকে প্রেজেন্ট করতে পারবে তাকে, কারণ আমি জানি যে তাকে দিয়ে কাজ হবে আমার। কেউ এসে আমাকে বলতেছে স্যার 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 আমি তো অনেক গরিব, আমার কাজটা খুবই প্রয়োজন স্যার, আমাকে কাজটা দেন। কেউ এসে বলতেছে যে স্যার 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 আমার তো খুব অমুক ডট ডট কোম্পানিতে আমি তো জোস পাবলিক, আমি তো সেই কাজ জানি, আমাকে দেন কাজটা। একজন স্মার্টলি এসে বলতেছে স্যার আমি জানি কিভাবে প্রোডাক্ট বিক্রি করতে হয়, আপনি যে কোনো প্রোডাক্ট আমাকে দেন, আমি আপনার প্রোডাক্ট আমি বিক্রি করে দেব। তো এই যে একটা ওভার স্মার্টনেস, এটাও একটা ফ্যাক্ট। স্মার্টনেস থাকতে হবে, ওভার স্মার্ট হওয়া যাবে না। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ইংরেজিটা জানলে হবে কিভাবে, যে আমি এই যে 2টা রিপ্লে করেছি তাকে, যে হ্যালো ডু আই নো হাউ মেনি কাস্টমার্স অ্যান্ড অর্ডারস দেয়ার আর, এবং আই হ্যাভ ওয়ার্ক উইথ জেসন ফাইল বিফোর। নাও ইট ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড উইদাউট লুকিং এট ফাইল। আপনারা ট্রাস্ট করেন, এটা আমি নিজে লিখি নাই, মানে এটা আমি কি করি নাই, ইংরেজিতে ভাবি নাই যে আমি এটা লিখবো, আমি বাংলায় ভেবেছি, আর এটার হেল্প নিয়েছি ট্রান্সলেটরের। এখন কিভাবে করেছি আপনাদের আমি মানে বোঝার সুবিধার্থে বলতেছি। যেমন আমি বলতেছি এরকম যে তোমার কাছে যে ফাইল আছে সেটা না দেখে কাজ করা সম্ভব না। খেয়াল করেন, আমি যে লাইনটা বানালাম এটাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েশন। আমি 100 জনকে পরীক্ষা নিয়েছি, তার ভেতরে শতকরা 60 থেকে 65% স্টুডেন্ট ফেল করে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আচ্ছা, আমার কথা একটু নয়েজ আসতেছে কিন্তু শোনা যাচ্ছে তো নাকি? শোনা যাচ্ছে ভাই আপনারা? জি। আচ্ছা, আপনারা কথা বলেন না কেন? একটু আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার, কথা শোনা যাচ্ছে। আমি কারো কথাই শুনি না। আচ্ছা, আমার কথা মনে হচ্ছে নাকি না? স্যার আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রিপ্লাই দিচ্ছে ভাই। ওকে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।
সহযোগিতা করবেন। মাঝে মধ্যে টিচাররা চায় যে স্টুডেন্টরা, এই যে আমি কষ্ট করতেছি, আপনারাও একটু আমাকে অ্যাক্টিভলি ইয়ে করবেন না। যাই হোক, তো এটা কি আমরা বলছি কন্টেন্ট ক্রিয়েশন। 65% ফেল করে কি, যে তার মাথার ভিতরে সে ব্ল্যাঙ্ক, কি বলবে সে। তা আমি বলতেছি তোমার কাছে যে ফাইল আছে সেটা না দেখে কাজ করা সম্ভব না। তার ইংরেজিতে আসছে কি, সেটা হচ্ছে ইট ইজ নট পসিবল টু ওয়ার্ক উইদাউট লুকিং দ্য এট দ্য ফাইল ইউ হ্যাভ। তো এই যে কথাটা আমি বাংলায় ভেবেছি এবং তার প্রতি উত্তরে যে শব্দগুলো আসছে, যে এই পাশে যে কথাগুলো আসছে, আগে এটা সমৃদ্ধ ছিল না। মানে গুগল ট্রান্সলেটর এতটা স্মার্ট ছিল না। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন যেটা হয়েছে, যে কোনো টেকনোলজির ভিতরে এআই আছে, মানে এ সরাসরি ট্রান্সলেট না করে সুইটেবল ওয়ার্ড গুলো তৈরি করে, মানে যেটা হিউম্যান রিডেবল। আগে যেটা হতো যে আপনি এই পাশে বাংলা দিচ্ছেন, হজবরলা ইংরেজি চলে আসছে, আসলে একদম হুবহু ট্রান্সলেট, মানে একদম বঙ্গানুবাদ যেটাকে বলা হয় আর কি। তো সেটা হয়ে ইংরেজি হয়েছে, দেখতে একদম কাঠখোট্টা টাইপের মনে হতো, এটা হিউম্যান রিডেবল না, মানে মানুষ পড়ে হাসবে। কিন্তু এখন যাই লিখেন না কেন বেশ স্মার্টলি মানে ইংরেজিটা করে দেয়। সেই জন্য গুগল ট্রান্সলেটর এখন আগের থেকে অনেক আধুনিক এবং বেশ কাজের জন্য জুৎসই। আমি যেটা বলছিলাম আইকিউ, এই আইকিউটা যদি আপনার ভালো হয় তাহলে আপনি যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমার তো আইকিউ তেমন একটা ভালো না, আমি সারা জীবনই যা দিছে তাই করতে পারি, কিন্তু নতুন নিজে থেকে সৃষ্টি করতে পারি না, এটা আমার একটা দুর্বলতা। তাদের তাদের ট্রিটমেন্টটা কি, তাদের জন্য সলিউশনটা কি? তাদের জন্য সলিউশনটা হচ্ছে যে আপনি পারেন আর না পারেন পানিতেই থাকেন, পানিতেই থাকেন, পানিতেই থাকেন। আজকে মাছ ধরতে পারতেছেন না, কই মাছ দেখে ভয় লাগতেছে, জিওল মাছ দেখে মনে হচ্ছে কাঁটা ফুটে দিবে, আপনি ওই বাইম মাছ দেখে পিছলাই যাইতেছেন, এরকম হবে। বাট আপনি 1 বছর ধরে পানিতেই আছেন, তখন আর মাছ দেখে আপনার ভয় হবে না। তখন কই মাছ কি, বাইম মাছ কি, আর জিওল মাছ কি, আর ট্যাংরা মাছ কি, ছাপ করে ধরবেন। তো এইটাকে বলা হয় এক্সপিরিয়েন্স গ্যাদার করা। অনেকের আইকিউ নাই, কিচ্ছু জানে না, 8+2+ কাজ করতে করতে সে তুখোড় তুফান রকেট হয়ে গেছে। তা দেখে এক্সপার্টরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাও ভয় পেয়ে যায় যে এরকম কাজ তো আমিও পারবো না। তো সেই জন্য টিপস নাম্বার 2, যেটা ইংরেজির কথা আমি বললাম, যে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। ট্রাই করেন, চেষ্টা করেন। যেমন দেখেন, আমরা ট্রান্সলেটরের তো টিপস নাম্বার 2-তে আসছি। আজ আমি বললাম যে একজন ক্রেতা বিক্রেতার মধ্যে কি কথা হতে পারে। এখন যদি সেটা তাও বলে তোর বউয়ের নাম কি, এটা যদি সে বলে তাও তো চলে আসতেছে, হোয়াট ইজ ইউর ওয়াইফস নেম। তা আমি তো বলতাম ওয়াইফ নেম, এখানে এসও যে যুক্ত করতে হয় সেটা তো এই লাইন দিয়ে শিখে গেলাম। এই যে প্রতিটা জিনিসের ভেতরেই শিক্ষা আছে, এইটাকে মাথায় রাখতে হয়। দেখেন এখানে তোর বলেছি আমি, কিন্তু সে তোমার বললেও ইউ বলবে, দুঃখিত, তোমার বললেও ইউ বলবে, আপনার বললেও ইউ বলবে। তার মানে ইংরেজির মজাটা এখানেই, যে আপনাকে স্পেসিফাইড করা লাগবে না, সহজ করে ফেলবে। এখন ক্রেতার মধ্যে কি কথা হচ্ছে, যে কাজটি আমার জন্য বেশ সহজ, বেশ কথাটা বাদ দেন, সহজ সরাসরি বলেন। ইংরেজিতে মানে মানে প্রতীকী শব্দ ব্যবহার করবেন না, বাংলাতে অনেক বেশি মানে শাব্দিক অর্থে বেশি মানে সাহিত্যিক শব্দ ব্যবহার করবেন না, সাবলীল কথা লিখবেন। কাজটি আমার জন্য সহজ কিন্তু বাজেট বেশ অল্প। বাজেট বৃদ্ধি করলে কাজটি করতে আরো সহজ হতো। আচ্ছা, ওকে, ফাইন। সো দেখেন, আমি কিছু মানে আমি জাস্ট টেকনিক্যালি একটা কথা বলছি যে কাজটি আমার জন্য সহজ কিন্তু বাজেট বেশ অল্প, বাজেট বৃদ্ধি করলে কাজটি করতে আরো সহজ হতো। দ্য টাস্ক ইজ ইজি ফর মি, এটা দিয়ে আপনি তাকে বোঝাইছেন যে এটা আমার জন্য সহজ। আপনারা আমাকে ভুল বুঝাবেন, মানে আপনাদের আইকিউ টেস্ট কিন্তু এই লাইনেও নিব আমি। বাট দ্য বাজেট ইজ কোয়াইট স্মল, ইনক্রিজিং দ্য বাজেট would have made the task easier। দেখছেন কত সুন্দর ইংরেজি, কত সুন্দর ইংরেজি, যেটা আপনি এখনো ভাবেননি যে এরকম ইংরেজি আমি বলতে পারি, কিন্তু এটা আপনারই শব্দ
জাস্ট রূপান্তরিত শব্দ। তো এখানে বলেন তো কোথায় আমার ভুল আছে? এখানে একটা ভুল আছে আমার, মানে আপনি ক্লায়েন্ট হলে এই কথাটা আপনি নিতেন না, এখানে এখানে ভুল আছে একটা জায়গায়, মারাত্মক ভুল। বলেন তো কি ভুল, কেউ ধরতে পারছেন? বাজেট বৃদ্ধি করলে কাজটি করতে সহজ হতো, এটা না আরো সহজ হতো, হ্যাঁ কাজটি আরো সহজ হতো। হ্যাঁ, না সমস্যা না, একই শব্দ, আরো সহজ হতো, সহজ হতো এটা ব্যাপার না, এটা ভুল না, এটা মেজর ইস্যু না, মেজর ইস্যু আছে এখানে। বলেন কাজটি করতে সহজ না, কাজটি করতে ইচ্ছা আছে বা এরকম কিছু একটা হবে কি? না না, বাজেট বাড়ালে তো অবশ্যই কাজ সহজ হবে। বলেন আর কোথায় ভুল আছে? মেজর একটা ভুল আছে, বলেন। ট্রাই করেন, ট্রাই করেন, এখানে তো আপনাদের পরীক্ষা। বাজেট বেশ অল্প, এটা না, এটা না। কাকা কাজটি আমার জন্য সহজ, কিন্তু কাজটি আসলে তো কঠিন নাকি? কে বলেন, আরেকবার বলবেন প্লিজ। কাকা আমি বললাম, আমি সুমন, কাজটি আমার জন্য সহজ, এই কথাটাই ভুল কাকা, এই জন্য কাজটি আসলে তো কঠিন মনে হয়। হ্যাঁ এই তো কাকা, দেখছেন কাকার মাথায় ট্যালেন্ট দেখেন। কাজটি যদি সহজই হয় তাহলে বাজেট কেন বাড়াবো? ব্যাপারটা দেখছেন? কাজটা সহজ না, কাজটা কঠিন, কমপ্লেক্স, কমপ্লিকেটেড। আসলেই কঠিন, কারণ না হলে তো আসলেই টাকা কঠিন, বেশি তা না দিলে হলে তো বলতেছি। বাজেট বাড়ানোর তো কোনো যুক্তি নাই। কাজটা যদি সহজই বলে ফেলি আমি যে কাজটা সহজ, খুবই সহজ, কিন্তু টাকা দাও বেশি, এরকম যদি কেউ বলে তাহলে কি আমি টাকা বেশি দিব? তখন আরো ধমক মারবো উল্টা, যে কিরে কাজটা সহজ, টাকা চাচ্ছিস কেন? কিন্তু আমরা ন্যাচারালি কি বলি যে ভাই কাজটা আমার জন্য খুবই কঠিন হবে, মানে এই 2 জন কর্মচারী দিয়ে হবে না, আরো 5 জন লাগাইতে হবে, তো সেজন্য বাজেট বাড়াইতে হবে, বাজেট বাড়াইলে কাজটা আরো সহজ হবে। ব্যাপারটা কি বুঝছেন? কাকা আরেকটা কথা আছে অবশ্য, তবে ক্লাসের বিষয় নিয়ে নয়। আপনার পেপাল অ্যাকাউন্টটা কি বাংলাদেশের বাইরে থেকে খোলা কাকা? হ্যাঁ বাংলাদেশের বাইরে থেকে, এটা বিজনেস অ্যাকাউন্ট কাকা, পেপাল অ্যাকাউন্ট। সম্ভবত এই 8-2-1 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, ডেট চেঞ্জ করেছিল তো ওই জন্য আচ্ছা নো প্রবলেম কাকা, যদি পেপালের টাকা ট্রানজাকশন হয়ে যায় তাহলে আমাকে জানাবেন প্লিজ। হ্যাঁ ওকে। তবে এটা তো বাংলাদেশের বাইরে, তাই না কাকা? হ্যাঁ বাংলাদেশের বাইরের। আচ্ছা কাকা, ধন্যবাদ। আচ্ছা তারপর আমাকে ফোন দিয়ে কথা হবে, সমস্যা নেই। আচ্ছা ওকে, সো দেখছেন শেখার কত কিছু আছে আপনাকে নিয়ে। এরকম ভাবে যদি আপনার ব্রেন, এটাকে বলা হয় ব্রেন স্ট্রমিং। এতক্ষণ আমি বলতেছিলাম আপনার ঘোড়া দৌড়াচ্ছিল না, মানে মাথার ঘোড়া আমাদের আমাদের ফ্রিজ হয়ে আছে, বলতেছে কেউ শুনতেছি, কিন্তু যখন আমি বললাম বলেন তো কোথায় প্রবলেম আছে, তখনই আপনার মাথায় অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোথায় প্রবলেম দেখি। তো সেই ক্ষেত্রে এই যে অ্যাক্টিভিটি, এইটা আমাদের বাড়াইতে হবে। তবে একটা দুঃখের কথাও বলি, আমি কিন্তু আগের মতো, মানে আগে কিন্তু আমি খুব চেতে যেতাম, মানে ক্লাসের ভিতরে সবাই অ্যাক্টিভ না থাকলে আমি খুব চেতে যেতাম, এখন চেতি না। দেখেন আপনারা খেয়াল করেন, আমি জানি যে অনেকেই অ্যাক্টিভ না, ক্লাসের ভিতরে অ্যাক্টিভ না, আর এখানে ক্লাস করতে করতে অনেক সময়, প্রায় 2 ঘন্টা সময় অ্যাক্টিভ থাকারও সম্ভব হয় না, তারপরেও আমি এটা নিয়ে তেমন কথা বলি না। তো যাই হোক, আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি একজন হলেও, এটা ভালো, এটা ভালো। ভাইয়া এখন একটু কথা বলি আমি, সেটা sure. হলো যে আসলে আমরা যে পড়াশোনা করি, মাঝে মাঝে যদি এই যে আমরা যে এক্সামটা দেই, এক্সাম যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের মধ্যে পড়ার আগ্রহটা এতটা জাগ্রত হইতো না। তো সেক্ষেত্রে আপনি যখন ক্লাস নেবেন তখন এই যে মাঝে মধ্যে আমাদের আইকিউ টেস্ট, কিংবা আমরা আসলে অ্যাক্টিভ আছি কিনা, আমাদের মনোযোগতে আছে কিনা, আসলে এই বিষয়টা সম্পর্কে যদি মাঝে মাঝে আপনি এভাবে আমাদেরকে প্রশ্ন করেন, তাহলে মনে হয় যে আমাদের কারো ইচ্ছা থাক কিংবা না থাক, বা যাই করি না কেন, আমাদের এটা ইন্টেনশনালি থাকবে যে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ কোন সময় না ভাইয়া প্রশ্ন করে ওঠে, কোন সময় নাকি জিজ্ঞাসা করে ওঠে, তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে প্রশ্ন করলে বা কিছু জিজ্ঞাসা করলে আমাদের মনে হয় অ্যাক্টিভনেসটা একটু বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ মতামতের জন্য। আসলেই এটা আমরা তো জানি যে প্রশ্ন না করলে অ্যাক্টিভিটি বাড়বে না, অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য প্রশ্নটা করতে হবে, মানে বলতে হবে যেই বলতো কোথায় থেকে শেষ করলাম, তখন আপনি বলবেন যে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার, নেটওয়ার্ক প্রবলেম ছিল, হ্যাঁ আবার বলেন স্যার। তখন তখন বুঝে যাব যে আপনি অ্যাক্টিভ ছিলেন না। তা আমি যেটা বলছিলাম সেটা হলো যে 3 মাসের কোর্সে আমি যতটুকু বলবো তার থেকে বেশি আপনাদের পরীক্ষা নিব,
এটা আমি আপনাদের বলে নিলাম। প্রয়োজনে 2 জন ব্যক্তিকে আমি নিযুক্ত করব, যাদের কাজ হলো আপনাদের যে পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলো ভেরিফাই করা, সেগুলোকে পরখ করে দেখা আপনি ঠিক করছেন কিনা। আর যদি ঠিক করে থাকেন সেটাকে মার্ক করা, আর যদি ঠিক না করে থাকেন সেটা কোথায় করেননি ঠিক সেইটা দেখা। এরকম চাপ নিতে পারলেই তো একসময় সাকসেস হবেন। চাপ ভাই নেওয়ার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ যদি অনুমতি দেন। হ্যাঁ শিওর শিওর। আমি গত 2 দিন থেকে আমার মধ্যে মানে একটা প্রশ্ন খালি ঘুরপাক খাচ্ছে যে আসলে আমরা এই যে আপনি যে কয়েকদিন যাবত ক্লাস নিচ্ছেন, এই ক্লাসে অলরেডি আমরা বলছি যে আমরা এই বিষয়ে আগ্রহী। আমাদের অন্যান্য ভাইয়া বা আপুরা যারা আছে তারা কেউ কেউ বলছে যে বিভিন্ন বিষয় নিয়ে যে আগ্রহী। আসলে আমরা কিন্তু এখানে যারা আমরা ক্লাস করছি আসলে সবাই আমরা বিগিনার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিসাইড করতে পারবো না যে আসলে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা করলে আমরা আরো বেশি ইন্টারেস্ট হবে এই কাজের জন্য। তো আমাদের কি এমন ভাবে আপনি কি আগায় নিয়ে যাবেন যে দেখা যাচ্ছে যে আমরা যে অনলাইন যে আউটসোর্সিং এর যে বিষয়গুলো আছে, যে ওভারঅল আমরা সব বিষয় সম্পর্কে ধারণা নিব। যখন আমাদের সব বিষয় সম্পর্কে একটা বেসিক আইডিয়া চলে আসবে যে আমরা এটা এভাবে করলে ভালো হবে, এটা ওভাবে করলে ভালো হবে, তখন আমরা স্পেসিফিক ভাবে একটা সাইড নিয়ে কাজ করব। আসলে একটা মানুষ তো সব সাইড একসাথে পা দিতে পারবে না, তো একটা সাইড নিয়ে কাজ করব। কিন্তু আগে যদি আমরা এর বেসিকটা সম্পর্কে একটা মানে ভালো ধারণা না পাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে যতই বলি যে আমি এটা করব, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব, কেউ যদি বলে সোশ্যাল মার্কেটিং নিয়ে কাজ করব, যেমন আমি যেমন বলছি যে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব কিংবা ওই যে ভিডিও এডিটিং নিয়ে কাজ করব, আসলে কিন্তু এই বিষয় সম্পর্কে আমরা এতটা বেশি মানে জ্ঞান আমাদের আহরণ হয়নি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি জানি না অন্যান্য ভাই আপুদের মনে হয়েছে, তা আমার মনে হয়েছে জানো যে আমরা যখন বেসিকটা সব বিষয়ে জানবো ওভারঅল, তখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই ডিসাইড করব যে আসলে আমার এই সাইডটাকে আমি নিয়ে এটা নিয়ে আমি বিল্ড আপ করবো আমার সামনের দিকটা। আগে আমার বেসিকটা মনে হয় ভালো করে জানা উচিত। তো ভাইয়া আসলে আশা করব যে আপনি সব বিষয় সম্পর্কে আমাদের যে বেসিক নলেজটা সেটা একটু যদি গঠন করে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা স্পেসিফিক জিনিস নিয়ে সামনে আগাইতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমি যদিও গত পর্বে বলেছিলাম, আর আমি কিছুক্ষণ পরেই এই তো 30 বেজে গেছে, আমি কিছুক্ষণ পরেই এটা শুরু করতাম যে আমরা কিভাবে এটা যেটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর গুলো কিভাবে মেনটেন করব, কি শিখতে যাচ্ছি, কি শেখা উচিত সেটা আমরা দেখব। কারেন্ট আছে ওখানে, হাত দিও না, থাক। আচ্ছা, তো আমি কিছুক্ষণের মধ্যে এটা শুরু করছি, যেহেতু আমাদের হাতে আর আধা ঘন্টা সময় আছে, তো আমরা এটা শেষ করি। টাঙ্গাইলের মিষ্টি নামের একটা সাইট আছে, যদিও সেটা রিনিউ করে না আমার ক্লায়েন্ট, সেটা এখন দেখাতে পাচ্ছি না। তারপরেও আমি কথা বলতে বলতে এটা ওপেন করতে চাচ্ছিলাম, বাট এটার কোনো ব্যাকআপ পাচ্ছি না। তো যাই হোক, আমি দেখাতে পারতাম, আমি একটু পরেই সেটা দেখাচ্ছি। তো আমি ইংরেজির ব্যাপারটা শেষ করে ফেলি, র্যাপ আপ করে ফেলি, একটু মানে মানে উপসংহার টেনে ফেলি। ওকে, সো ইংরেজির ব্যাপারটা হচ্ছে যে এটা পুরাটা যখন আপনি শিখতে চাচ্ছেন, আপনি একটা মানুষের সাথে ক্যাজুয়ালি কথা বলতে চাচ্ছেন, সেটার প্রথম যে পয়েন্ট আছে সেটা জড়তা কাটাতে হবে আপনার ভেতর থেকে। এটা যদি আপনি গ্রুপ হয়ে কিংবা একজন ওয়ার্কার হয়ে যদি শুরু না করেন, তাহলে কখনোই একটা একা একা পসিবল না যে আপনি একলাই ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন, এটা সম্ভব না। নাম্বার 2, সেটা হলো যে ইংরেজির কিছু কিছু শব্দ, সেন্টেন্স, এগুলোর সাথে আপনার সক্ষতা নাই, পরিচিতি নাই, আপনি কখনো সেগুলো ইউজ করেন নাই। আপনি যদি এফএম শুনতে থাকেন, যে আপনি সারাদিন এফএম শুনতেছেন, নিশ্চিতভাবে বসো, নিশ্চিতভাবে অন্ততপক্ষে কিছু কিছু ইংরেজি শিখে ফেলবেন। তো এরকম ভাবে আপনার পরিস্থিতি থাকতে হবে, আপনার ভেতরে এই এনার্জিটা থাকতে হবে যে আমি ইংরেজি সম্পর্কে জানবো, বুঝবো, বোঝার চেষ্টা করবো ইংরেজি নিয়ে কিছু ভাবার। তো এইভাবে আপনারা চাইলে গুগল ট্রান্সলেট, এইভাবে আপনারা চাইলে লেখা বুঝে সঠিক অ্যাপ্রোচ করার ক্ষমতা, কিছু টেকনিক অ্যাপ্লাই করা, এবং সর্বোপরি ডায়লগ এবং নিজের টেকনিক, অ্যাক্টিভিটি এগুলা অ্যাপ্লাই করে একটা ক্লায়েন্টকে কনভিন্স করা। একটা মানুষ সুপিরিয়র টাইপের কেউ না। আপনি দেখবেন যে স্যুট টাই পরে আছে কিন্তু ভেতরটা খোকলা, মানে তার মাথার ভেতরে কিচ্ছু নাই। সিরিয়াসলি এরকম প্রচুর মানুষ পাইছি, আমি দেখে খুব ভয় পেয়ে গেছি। আল্লাহ, কি বলবো এর সামনে, কি করব, মানে আমি তো মানে সেই নার্ভাস। বাট আমি যখন দেখলাম যে একে মাপা যায়, আপনি দেখবেন যে একটা মানুষকে মাপা যায়, মানে ক্যালকুলেট করে ফেলতে পারবেন যে এ কতদূর যাইতে পারবে, কতদূর চিন্তা করতে পারবে, কতদূর বলতে পারবে।
আপনি যখন একবার এটাকে ট্রিগার করে ফেলতে পারবেন তখন দেখবেন যে ওকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। এই যে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটা কিন্তু ইংরেজির যে শব্দগুলো সেগুলো দিয়ে সম্ভব। তো সেই শব্দগুলো সম্পর্কে আমরা অবশ্যই যেটা করব, আমরা 100টা মানে কোর্স শেষে আমরা 100টা মানে লিস্ট দিয়ে দেবো, 100টা লাইন। এই যেমন আমি কিছুক্ষণ আগে বললাম না যে হাউ মেনি কাস্টমার্স অ্যান্ড অর্ডার্স আর দেয়ার, কিংবা আমি এর আগে কাজ করেছি সেই কাজটা সম্পর্কে আমার ধারণা আছে, কিংবা বলছি যে আমি কাজটা খুবই কমপ্লিকেটেড আমার জন্য, বাজেট যদি বাড়াও তাহলে এটা আরো সুন্দর করে কাজ করতে পারবো। এই যে এরকম কিছু মধুর মধুর কথার লাইন আমি সেটার বাংলা তর্জমা শানে নজুল সব লিখে দেবো যে কোন জায়গায় কখন এগুলো ব্যবহার করবেন। সেগুলো একটা পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন। তো ইংরেজি শেখাটা তখন আরো সহজ হয়ে যাবে। এবং আমরা অবশ্যই 3 মাসের ভেতরে অন্তত পক্ষে 3-4টা ক্লাস করে ফেলবো ইংরেজির, এবং তখন আপনি বাধ্য হয়ে অনেক কিছু শিখে ফেলবেন। তো যাই হোক, ইংরেজির যে জড়তা কাটানোর একটা প্রতিশ্রুতি ছিল সেটা আমি বলে ফেলেছি, এবং প্রোফাইল তৈরি করার ব্যাপারটা নিয়ে আমার কথা বলার দরকার ছিল, সেটাও আমরা ইনশাল্লাহ বলে ফেলবো। এবার চলেন আমরা সেকেন্ড পার্টে চলে যাই, যেটা কিছুক্ষণ আগে আমাদের সাবরিয়া ইয়াসমিন বললেন যে আমরা কি শিখতে চাচ্ছি, কি জানতে চাচ্ছি, কি করার চেষ্টা করতেছি, এইটা একটু জানার চেষ্টা করি। আমাদের মোস্ট রিসেন্ট কি কাজ গো? এই যে মোবাইলের বদরুদ্দোজের কাজ করলাম, মোবাইল দর্পণ। আচ্ছা, চলেন একটা সাইট ভিজিট করি যেটা এখনো ডেলিভারি করি নাই। মোবাইল দর্পণের একটু সাইটের প্রবলেম হয়েছে, কারণ হচ্ছে আমাদের সার্ভার মাইগ্রেশন হচ্ছে, সবই একটু ঝামেলা করতেছে, এটাও একটা সমস্যা, সেটা আমরা সলভ করে ফেলবো শীঘ্রই আজকেই। আচ্ছা, আরেকটা সাইটে যাই চলেন, ড্রেস ফর লিডার। এই ড্রেস ফর লিডার, এটাও প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি। বেশ কিছু সাইট ছিল না বলতে গেলে, যে সার্ভারের প্রবলেম, যেগুলো দেখে ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, সো আরো একটা সাইটে চলে যাই চলেন। আর কি আছে গো সাইট? ওইটাও তো এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, ভাবো তো, লগ ইন করা আছে তা না তোমার? মোবাইল দর্পণ লগ ইন করা আছে? মোবাইল দর্পণ, আচ্ছা হ্যাঁ আসছে, রাইট, ওকে ফাইন, চলে আসছে। আচ্ছা, আমাদের মনে কোথাও ভুল ছিল আর কি। তো চলেন এটা একটু দেখি। এই সাইটটা এখনো আন্ডার কনস্ট্রাকশন মোডে আছে। শহীদ, এই ছোটখাটো কাজ এরাই পারে। ওই যে কি কি অ্যাপস লাগবে এটা বলো, ওরা ততক্ষণ আপডেট দিতে থাকুক। এই নেটের সাথে কানেক্ট করে দাও, ওয়াইফাই এর সাথে দিই, কি লাগে একটু দেখো, আমি একটু পরে দেখছি। ছোটখাটো যে অ্যাপস গুলো সেটা ডাউনলোড করে দাও। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখুন, এইটা আমি চাই যে ভিভো V20 প্রাইস ইন বাংলাদেশ। ভাবেন 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 এবং দেখেন, বোঝেন আমরা কি করতে চাচ্ছি। ওইটা তো টপে আসছে একেবারে এসইও করা। না না, ওটা টপে আসে নাই, টপে আসে মোবাইল নাই, দোকান, এটা দোকান। এখন এটা তো নতুন সাইট, এখনো তো আমরা সাইটের কিছু করি নাই। দেখেন এটা আমি ভাবাচ্ছি আপনাদের যে ভিভো V20 মানে একটা মডেলের নাম, সেটা হয়তো বা আপনি জানেন কারণ আপনি এই ফোনটা কিনতে চান এবং আপনি জানতে চান বাংলাদেশের দাম কত। আমি ওই মোবাইল দোকানেরও জানি নাম, জানি না মোবাইল দর্পণও জানি না, মোবাইল দর জানি না, কিছু জানি না, কোনো ওয়েবসাইটের নাম জানি না। আমি জাস্ট গুগলে সার্চ দিলাম, দেখেন 2-3টা সাইট চলে আসলো, মোবাইল দোকান, মোবাইল দোকান 2টা সাইট চলে আসে। 2টা সাইট, একটা কো আর একটা হচ্ছে কম। তারপরে bdprice.com, তারপরে mobileBD.co, ভিভোর সাইট চলে আসে। ভিভোর অফিসিয়াল সাইটটা দেখেন কয় নাম্বারে আসে, 1 2 3 4 5 নাম্বারে। তার মানে ভিভোর যেটা অফিসিয়াল সাইট, মানে যেটা কোম্পানির সাইট, সেটাই 5 নাম্বারে, আর যেগুলো মানুষ বানাইছে সেগুলো সাইট 5টা উপরের দিকেই আছে। এখন এই ভিভো সম্পর্কে এই ফোনের ডিসক্রিপশন দেওয়া আছে, দাম দর সম্পর্কে দেওয়া আছে, আরো কিছু ফোনের ডিসক্রিপশন দেওয়া আছে। এই সাইটের ডিজাইনটা খুব একটা ভালো না, খ্যাত। মনে করেন এই সাইটের ডিজাইনটা একটু বেটার, তারপরেও দেখেন এখানেও মোটামুটি খুব একটা বেশি চিত্তাকর্ষক না। এই সাইটের ডিজাইনটাও খ্যাত, কিন্তু এখানে টুইক্স আছে যে আমরা শিখবো। স্যার, আপনার কারিকুলাম বুঝতে আসছে কি, আপনাদের সাইট দেখাচ্ছেন কেন? একটু মেলানোর চেষ্টা করেন। আমি চাই এইরকম একটা সাইট যেটা সার্চ ইঞ্জিনে ফার্স্ট র্যাঙ্কিং এ আসবে সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে। এখানে 2টা কিওয়ার্ড আছে, একটা প্রাইস ইন বিডি আর একটা ভিভো V20 প্রো।
একটা মডেলের নাম, আর আমি কি চাই, বাংলাদেশের দাম কত। সেই জন্য আমি যদি এই প্রাইস ইন বাংলাদেশটা বাদ দিতাম, ভিভো V20 Pro লিখে সার্চ দিতাম, তাহলে দেখেন কোথায় ভিভো ওই মানে ওই মোবাইল দোকান কিচ্ছু নাই, সব অফিসিয়াল সাইট চলে আসছে। প্রাইস ইন বাংলাদেশ, বাংলাদেশে দাম কত, তখনই কিন্তু আমার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে। এই যে একটা মজা, সাইটের নাম না জেনেও ট্রাফিক নিয়ে আসা, এই সাইট থেকে ডানে বামে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা এবং অ্যাফিলিয়েট করে ভিভোর সাথে চুক্তি করা যে আমার সাইট থেকে তোমার যত মানুষ মোবাইল কিনবে তার বিনিময়ে তুমি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাফিলিয়েট মানে কমিশন দিবা, এইটা করা, সাইটটাকে সুনির্দিষ্টভাবে সাজানো, লোগো বানানো, মেনু করা, প্রোডাক্ট আপলোড করা, কিভাবে আমি মোবাইল প্রথম পেজ, এই যে অ্যাডসেন্সের যে অ্যাড, এই যে দেখেন আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করছি এরকম একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডসেন্সের মানে গুগলের অ্যাড দেখাচ্ছে তারা। এই অ্যাডগুলোর জন্য আবেদন করা, কিভাবে আমার সাইটে এই সমস্ত অ্যাডগুলো আমি দেখাবো, তারপরে আমি ব্যানার তৈরি করব কিভাবে, একটা প্রোডাক্টের ফটো প্রসেস করব, ডিজাইন করব কিভাবে, আমি একটা মোবাইলের ভিডিও এডিটিং করে সেটা ওই পোস্টের সাথে দিতে চাচ্ছি, মানে শুধু ইমেজ দিব না সাথে ভিডিও দিব, সেটা কিভাবে এডিট করব, তারপরে ফাইনালি এটাকে প্রকাশ করে র্যাঙ্কিং এ উপরে নিয়ে আসব। আমি একসাথে অনেকগুলো কথা বললাম, সব মিলিয়ে আমি বলতে চাই যে একটা আমরা বাড়ি বানাবো, যে বাড়ির ঠিকানা মানুষ অটো জানবে, দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই যে বাড়িটা দেখতে আসবে এবং বাড়ি দেখে বলবে যে বাহ, একটা সেলফি তুলি বাড়ির সাথে। তখন অমুক জন এসে বলবে যে ভাই তোমার বাড়ির সামনে জায়গা পেলে একটা দোকান দিতাম, ভাই তুমি যদি আমার বাড়ির মানে আমার কোম্পানির রং ব্যবহার করতে ফ্রিতে দিয়ে দিতাম, ভাই তুমি যদি তোমার জানালার গ্লাস আমার কোম্পানি নিতা তাহলে আমি ফ্রিতে দিয়ে দিতাম। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো ঘরটাকে সাজানো মানে ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন, এগুলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে সার্বিকভাবে এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। স্যার 3 মাসে সম্ভব? এত কিছু কত মানুষ 6 মাস 1 বছর 5 বছর করছে তাও পারে না, 3 মাসে সব শিখাই ফেলবেন? আপনি তো দেখছি সব কাজের কাজই ফাপড়বাজ, এরকম বলতে পারেন? হ্যাঁ হতে পারে, এরকম মাথার ভিতরে ঘুরতে পারে। এবার আসেন যে এটার অ্যান্সার দিই। দেখেন, ভিত্তি ধরিয়ে দিয়ে বলা যে তুমি এইভাবেই শিখতে থাকবা, এইটা এক জিনিস, এবং স্যার আমি সব আপনার কাছে শিখতে চাই, এটা আরেক জিনিস। 6,000 টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে 6 লক্ষ টাকার সাইট কেউ আপনাকে বানানো প্রপার একদম সব মানে দিবে না। তার মানে যে আমি হাতে রাখবো তা না, মানে আপনি একটা পূর্ণাঙ্গ সাইট কিভাবে বানাবেন, ওটা বানাতে যা যা করা লাগে, যেভাবে করা লাগে সবগুলো আপনাকে করাবো আমি, করিয়ে নিব আমি, তাহলে আপনি বাধ্য হয়ে একটা পুরো সাইট বানাবেন এবং আপনার দক্ষতা আপনার অর্জন হবে। যেমন কিছুদিন আগে সাবরিয়া ইয়াসমিন বলছিলেন, সেটা হলো যে আমাদেরকে সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট একটা রাস্তার ভিতর দিয়ে নিয়ে যাওয়া, আমরা ডানে বামে দেখবো, সামনে উপরে দেখবো, যেইটা ভালো লাগবে সেইটাকে আমরা আপন করে নিব এক সময়। এইটাই হচ্ছে সেই 6,000 টাকার কোর্স। 3 মাস সময়, একটাই কন্ডিশন, পুরা প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত কুইট করতে পারবেন না। প্রজেক্ট শেষ হবে তারপরে কুইট করেন, এবং অবশ্যই ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে আমরা সেই প্রজেক্টটা শেষ করব, যে প্রজেক্টটা শুরু করব। আপনি পিছাই গেছেন, আপনি পারতেছেন না, সবাই আগাই যাইতেছে, সেটার জন্য আমি আলাদা মেন্টরিং করব, আপনাকে একটু সময় দিব, নো প্রবলেম, বাট আপনাকে সবার সাথেই যেতে হবে যে করেই হোক। তামান্না মিউট করেন, তামান্না মিউট করেন। তো যাই হোক, সব মিলিয়ে কারিকুলাম আলাদাভাবে বলার কিছু নেই, আমি শুধু প্র্যাকটিক্যালি আপনাদের একটা জিনিস দেখালাম। তো এখন ধরে নিন এই সাইটের কামাই কত, আপনারা যে বলতে পারেন যে স্যার আপনি যেটা দেখাচ্ছেন সেটা কেমন, এরকম এক এক সাইটের বাংলাদেশি যেহেতু কিওয়ার্ডটা কিন্তু বাংলাদেশে ভিজিটর ম্যাক্সিমাম প্রায় 99% কাস্টমারই কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, যারা প্রবাসে থাকে তারা হয়তো বা সৌদি আরব, কুয়েত, দুবাই থেকে এগুলো ভিজিট করে, ইউএসএ থেকে ভিজিট করে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে এই বিজ্ঞাপনগুলো দেখলে খুব একটা আয় হয় না, তারপরেও এগুলোর আয় মোটামুটি $1,600-700, তার মানে প্রায় 50 থেকে 80,000 টাকার মতো এগুলোর আয় এক একটা সাইট থেকে, এভারেজ বললাম আমি। তো একটা এরকম প্রতি মাসে সোনার হাঁস মানে ডিম পড়া হাঁস আপনি তৈরি করতে চাচ্ছেন। আমার এই হাঁস তৈরি করার কথা মনে হয়ে গেল একটা বিষয়, সেটা হলো যে আমাদের এখানকার একটা স্টুডেন্ট
সাবরিনা উনি আবার হাঁস পালন করেন, উনাকে জিজ্ঞেস করিয়ে দেখেন যে কত কষ্ট হয়েছে এইগুলোকে ছোট থেকে বড় করা, একটা অ্যালগরিদমে নিয়ে আসতে। মানে হাঁস নিয়ে আসলে না আপনি পুষে বড় করে ফেলবেন, এটা হবে না কখনোই। আপনাকে মাস্ট বি ওটার প্রতি যত্ন নিতে হবে, ওটার প্রতি আপনার আদর ভালোবাসা থাকতে হবে, তারপরে না আপনার একটা ফ্যামিলি তৈরি করতে পারবেন হাঁসের। তো সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে যেখান থেকে 40-50 হাজার টাকা কামাই করব আমি, সেইটা আমি 3 মাসের একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি, সেইটাকে কাজে কেন লাগাবো না? আমার সম্পূর্ণ এফোর্ট না দিতে পারলেও আমি ইনশাআল্লাহ এই 3 মাস আপনাকে সময় দিব। আপনাকে আমি দেখাবো যে কোথায় থেকে শুরু করে কোথায় থেকে শেষ করতে হয়। আপনাকে দেখাবো যে কোন সিক্রেট গুলো আছে। দেখবেন যে হাতে এত স্বাদ, তোমার হাতের খাবারটা খুব স্বাদ, কি এমন জাদু আছে? কিন্তু কিছুই জাদু নাই। সে হয়তোবা জিরার ব্যবহারটা করে, অন্যরা করে না। সে হয়তোবা লং কিংবা এলাচের ব্যবহারটা করে, কিন্তু অন্যরা করে না। সে হয়তোবা বড় এলাচের ব্যবহার করে, সে অন্যরা হয়তোবা করে না। এইটুকু সে জেনে গেছে, জানার পরে স্বাদ হয়ে যায় তরকারিতে। ওইটাই হচ্ছে ওই লং, এলাচ, তারপরে জিরা, এগুলো হচ্ছে সিক্রেট। তো এই সিক্রেট গুলো জানতে পারবেন, এটাই হচ্ছে কোর্স। অবশ্যই আগামী 2 দিনের মধ্যে শুরু হচ্ছে। তার মানে আজকে হচ্ছে আমাদের 7 তারিখ, আগামী 10 তারিখের মধ্যে আমাদের কোর্স শুরু হচ্ছে। তার মানে মঙ্গলবার কোর্স শুরু হবে। অবশ্যই 2 দিনের মধ্যে আপনার ভর্তি সম্পন্ন হবে। অলরেডি রুস্তম ভাই আমাদের ভর্তি হয়ে গিয়েছে, আস্তে আস্তে আপনারা সবাই ভর্তি হয়ে যাবেন। তো যাই হোক, আমাদের মোটামুটি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট 15 মিনিট প্রশ্ন উত্তর পর্ব, আপনারা আমাকে চাইলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে, স্যার আলটিমেটলি আমরা 3 মাস কোর্সের পর আমাদের নিজেকে কি পরিচয় দিতে পারবো, কি হিসেবে আইডেন্টিটি? এখানে কোর্সটা করবেন কোনো আইডেন্টিটি দেওয়ার জন্য না। এর আগে তো আপনারা পূর্ণাঙ্গ কোর্স, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, বড় যে কোর্সগুলো সেগুলো তো করেছেন, সেখানে তো আপনি আইডেন্টিটি তৈরি করেছেন যে আপনি ওয়েব ডেভেলপার। তো সেই ক্ষেত্রে এই কোর্সটা করে যেটা করতে পারবেন আপনি, সেটা হলো যে নিজেকে পরিচয় দিতে, নিজের কাছে যে আমি অন্ততপক্ষে এই পুরোটা বিষয়টা জানি। আর কোর্স আইডেন্টিটি কিংবা সার্টিফিকেট কিংবা অন্যান্য আদার্স থিং মাথায় নিয়ে আসলে এই কোর্স করার দরকার নেই। মানে শুধু শুধু টাকা খরচ হবে। মানে আমি এই কোর্সটা তাদের জন্যই রেখেছি যারা নিজের আত্ম উন্নয়ন করতে চায়। একটা পুরা প্রজেক্ট সবার সাথে, যেমন দেখেন আপনারা তো মনে হয় জানেন, এটা অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। সেটা হলো জামাত। ওই যে বিভিন্ন জায়গাতে ইয়াতে যায় না, মসজিদে কি বলে এটারে, এই মসজিদে যায় তাবলিগ। অনেকে পছন্দ করে আবার করে না। তাবলিগে যায়, তাবলিগে গিয়ে কিন্তু নিজের টাকা খরচ করে খাওয়া দাওয়া, মসজিদে থাকা, আল্লাহর ওয়াস্তে নিজেকে সঁপে দেওয়া, এটা করার চেষ্টা করে। তা আমরাও মনে করি একটা তাবলিগে যাব, মানে আমরা একটা টিম ওয়ার্ক করব। আমি একটু পরিশ্রম করব, আপনাদের সবাইকে এক জায়গাতে করব। আপনাদের টিম লিডার হিসাবে আমি 6,000 টাকা বলেছি। এটা এমন না যে এই কোর্সটা শেষে আপনি অমুক হয়ে যাবেন তমুক হয়ে যাবেন, এইটা না। আমরা পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট শুরু করব এবং শেষ করব, সেটা সবাই মিলে করব এবং একটা করে কাজ ভাগ করে দিব এইটার জন্য। তো সর্বোপরি আমি মনে হয় বোঝাতে পারছি আপনাদের, এটা তাদের জন্যই যারা আত্ম উন্নয়ন করতে চান। ভাইয়া এখানে একটু কথা বলি। মানে আমরা সবাই এমন কাজ শিখতে চাই, মানে আমি সবার হয়ে কথা বললাম, ভাইয়া যদি আপনাদের প্রশ্ন থাকে করবেন, যে আমরা ফিজিক্যালি কাজ করতে চাই। আসলে সার্টিফিকেট দিয়ে কিছু হয় না। যদিও আমি বলি একটা কথা, আমি নিজে একটা জব করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্টিফিকেট অনেকে শো করে, কিন্তু সার্টিফিকেট শো করার পরে যদি তার ফিজিক্যালি যে তার মানে কাজটা যদি প্রেজেন্ট না করতে পারে, সে কিন্তু সে জায়গাতে অ্যালাউ হয় না। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে যে কোর্সটা করতে আসছি, নট অনলি সার্টিফিকেট, আমরা চাই যে আমরা নিজেরা ফিজিক্যালি কাজ করে একটা আর্নিং সোর্সের মধ্যে পৌঁছাইতে পারবো, এবং এই কোর্সের পরে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আরো সামনের দিকে আগাই যাবো, এবং আপনার যে অনলাইন সোর্সিং এর যে বিভিন্ন জায়গা আছে সেখানে আপনাদের একটা অংশ হয়ে যেতে চাই এবং সামনের দিকে আগাই যাইতে চাই, এরকম কিছু শিখতে চাই। হ্যাঁ, আপুর কথার সাথে আমি একমত। সাবরিয়া আপনার সাথে আমিও একমত। আচ্ছা, ধন্যবাদ। আসলে এখানে একটা বিষয় যে আমি প্রথমে জেনে রাখেন, আমি কোনো কাজ দিব না আপনাদের। একটু তিতা কথা বলে রাখি, দেখেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি কেন বললাম যে আমি কাজ দিব না? কাজ আপনারা আদায় করে নিবেন, আপনার যোগ্যতা আমার কাছ থেকে কাজ নিবে। আমি রুস্তমকে কাজ দিব না, কারণ আমি যে কাজ করে রুস্তম পারবে না। কিংবা আমার এখন একটা চাপ আসছে, আমি মানুষ পাচ্ছি না, কারণ ওই টাইপের কাজ কেউ করে না আশেপাশে। তা আপনি আগে জানার চেষ্টা করেন যে আমার কোন টাইপের মানুষের দরকার। কিন্তু আমি না, আমি মনে করেন গোটা বিশ্ব,
আমি এখন ট্রেন্ডিং, মনে করেন কথার কথা, আমার কোন ধরনের কাজের প্রয়োজন হয়, মানে কাস্টমারের মানে বায়ারের কোন ধরনের কাজের বেশি প্রবণতা, কোন ধরনের কাজ করায় নেয়, সেই সম্পর্কে অবগত করাইছি আমি, মানে এই কোর্সের মাধ্যমে। এবং সেগুলো আপনি জানেন, তখন আমার মতো শত শত মুস্তাফিজুর আপনাকে কাজ দিবে। আমি তো দিবই 100%, কারণ আপনারা আমার সাথে ওয়েল কানেক্টেড। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি কাজ দিব না যতক্ষণ পর্যন্ত আপনি একটা স্কিল আপ না করছেন, মানে স্পেসিফিক জায়গাতে গিয়ে আপনি এই কাজটা করে দিতে না পারছেন। এখন আমি বলছি যে টাইম লাইন প্লাস কাজ শেখার যে বিভিন্ন ভ্যারাইটি, এটা ম্যাচ করবে কিনা, এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তা আমি এটা বলে দেই, 100% আমি যেভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাব এবং আমার যতটুকু নিজের প্রতি কনফিডেন্স আছে, তাতে করে এই 3 মাসে একটা টাইম লাইনের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাব এবং একটা ধাপের পর ধাপ ভিডিও গেমসের মতো এই ধাপটা কমপ্লিট করলে ওই ধাপে যাইতে হবে, এরকম টাস্ক আমি করে দিব এবং ফর এনি হাউ আপনারাই করবেন সেই কাজগুলো। তো সেই জিনিসগুলোই আমরা মজাই মজাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাতে করে এই যে আপনি যেমনটি বললেন সাবরি ইয়াসমিন, সেটা হলো যে আমরা যেন এমন ভাবে কাজ শিখতে পারি যেটা বাস্তবিক জীবনে যেন কাজে লাগে এবং যেন সর্বোপরি আপনাদের সাথে যেন কাজ করতে পারে। এটা আপনার সাথে বলা ঠিক হবে না, আপনাদের সাথে, কারণ আমার মতো অনেক মানুষ আছে। তো সেই হিসাবে আমি হয়তো বা কাউকে সোর্সিং করে দিতে পারি যে অমুক জায়গাতে মানুষ প্রয়োজন, আপনি অফিসে জব করতেছেন, পাশাপাশি রাত্রে বসে 2 ঘন্টা কাজ করলে তারা 10,000 টাকা আপনাকে একটা বেতন দিবে। তো এইটা তো আপনি ওই কাজটা না করলে আপনি এই সোর্সটা পাবেন না। আমি এই সোর্সিং এর কাজটা করে দিতে পারবো এবং আমি নিজেও আপনাকে কাজ দিব যদি আমার রিলেটেড আপনি কাজগুলো করতে পারেন আর কি। এখন তো আপনি কিছু পারেন না। পথ দেখাই দেন, গন্তব্যে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ এটাই, হ্যাঁ সেটাই, পথ দেখানোর দায়িত্ব ইনশাআল্লাহ আমি যখন কাঁধে নিব ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমি পথ দেখাবো। যাই হোক, আমার আর যারা আছে ক্যান্ডিডেট তারা প্রশ্ন করলে করতে পারেন। এই শহীদ ভাইয়া, এই ক্লাসটা সপ্তাহে কয়দিন হবে আর টাইমিংটা কখন হইতে পারে একটা ধারণা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্লাসের টাইমিং এবং ধারণা দিয়ে দিই, আপনাদের একটু বলে দিই। পুরা ক্লাসটা আমি একটা ভিডিও গেমস এর মতো সাজিয়েছি, এটা নিয়ে এখনো কাজ করছি। সত্যি কথা, আমি যেদিন 10 জন আমার কোটা পূর্ণ হয়ে যাবে সেদিন আমি এটা রিলিজ করবো, মানে 10 জন নিশ্চয়ন করে ফেলছে যে হয়ে গেছে, এটা যদি আজকে হয় তাহলে আজকে করে দেবো, এরকম ব্যাপার হবে। সেটা হলো আপনাদের চলেন একটু প্র্যাকটিস করাই, দেখায় একটু মানে ঝলক মেরে আসে, চলেন। আচ্ছা আচ্ছা, দেখেন এইটা একটা ইআরপি কিংবা এইচআর বলতে পারেন, কিংবা এইচআরএম বলতে পারেন। এইচআরএম যেটাকে বলছি আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো এটা তো জাস্ট আমি একটা জায়গায় ইনস্টল করা আছে, এটাকে আপনাদের জন্য আরেকটা জায়গায় আমি ইনস্টল করব। মজাটা কোন জায়গায় দেখেন, ভালো করে দেখেন, মন দেন। এখানে একজন স্টাফ হিসাবে আপনাকে অ্যাসাইন করা হবে এবং এখানে আপনাকে কাজ আমরা আগে শিখাবো না, আমরা আগে আপনাকে কাজ অ্যাসাইন করব, প্রতিজনকে ইন্ডিভিজুয়ালি কাজ আপনাকে কাজে নিযুক্ত করে দেবো যে এইটা কাজ দিব এবং সেখানে আবার টাকার অ্যামাউন্ট লেখা থাকবে যে এই কাজের বিনিময়ে আপনি এত টাকা পাবেন। যদিও টাকাটা প্রতীকী, মানে কাজের উদ্দীপনা কিংবা স্কোর, আমরা টাকা না বলে বলবো সেটাকে স্কোর পয়েন্ট, যে এই কাজটা করে দিতে পারলে এত পয়েন্ট, এই কাজটা করে দিতে পারলে এত পয়েন্ট। আচ্ছা, এতে করে হবে কি যে আপনাদের সবার ইন্ডিভিজুয়াল একটা এনার্জি থাকবে যে আমি কোন কাজ পাচ্ছি এবং নোটিফিকেশন পাইছেন তো কাজ শুরু। এখন আপনি আপনার টিমে যারা কাজ করতেছে তাদের হেল্প নিতে পারেন, আমার হেল্প নিতে পারেন, আপনি ক্লাস করতে পারেন, আপনি আমার ডেকে ম্যানেজ করে যে স্যার আমাকে অমুক সময় আসেন, আমি আবার 5 জনকে ওই সময়কেই দিয়ে দিলাম যে ঠিক আছে অমুক সময় আসেন, আপনাদের দেখানো হবে। এইভাবে হবে ক্লাসের নো টাইম, কোনো ধরনের কোনো আগে থেকে কোনো ক্লাসের সময় দেওয়া থাকবে না। হ্যাঁ, একটা তো শিডিউল থাকবে যেটা আমি বলবো, আস্তে আস্তে বলবো যে সুনির্দিষ্ট সময়ে আমি সবার সাথে দেখা করব, সুনির্দিষ্ট সময় সবাইকে আমি কাজগুলো একটু ব্রিফ করব, সুনির্দিষ্ট কাজের ব্যাপারে আমি একটু বিস্তারিত বলবো। এটা তো অবশ্যই 100% সেটা আমার মতো থাকবে, কিন্তু এটা অফিসিয়াল না, এটা আমি করলে থাকবে, না করলে থাকবে না। আপনাকে কাজ দিব, আপনাকে কাজ জমা দিতে হবে। এখন আপনাদের ভিতর অনেক প্রশ্ন আসতে পারে যে স্যার কিভাবে করবো, আমি তো এটা কিছুই জানি না। ওই তো জানার জন্য যা যা করার দরকার কিছু কিছু ক্লু দিয়ে দিব আমি, ওখানেই থাকবে ক্লুগুলো।
আপনি সেটা পার করতে পারছেন কিনা, আপনার আইকিউ দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার 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 কার্যক্ষমতা দিয়ে। যারা পিছাই পড়তেছে তারা কেন পিছাচ্ছে সেটাও আমরা রিপোর্ট করব, যে কেন তারা এটা পারলো না, ওই ক্লুটা কেন ধরতে পারলো না। তো সিআইডি হয়ে যান আজকে থেকে। যাই হোক, আমি এখানে আরো অনেক টাস্ক আছে, এই টাস্ক গুলো এখানে অ্যাসাইন করার ব্যাপার আছে, যে এখানে নিউ টাস্কে আমি যদি ক্লিক করি, কাকে আমি টাস্ক দিব, সেটা সাবজেক্ট, ডেট, কবে থেকে কবে হবে, এটা প্রায়োরিটি কি, যেমন এখনই লাগবে, তাহলে আর্জেন্ট, মোটামুটি দিতেই হবে আজকের মধ্যে, তাহলে হাই, মিডিয়াম, মোটামুটি দাও, 2-1 দিন সময় নাও, লো দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, রিপিট এভরি, আমি এমন কাজ দিলাম যেটা প্রতি 1 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহ পর আবার ওই কাজটা করতে হবে, তাহলে আমি উইকলি করে দিতে পারি। আবার এখানে আমি কাস্টমও করে দিতে পারি, যে এতদিন পর পর সেই কাজটা, একই কাজ বারবার করতে হবে। হ্যাঁ, তো এভাবেও করে দিতে পারি। ডিউ ডেট আমি এখানে অ্যাসাইন করে দিতে পারি, যে কত তারিখে মানে শেষ হবে, মানে মনে করেন 7 তারিখ, আমি 8 তারিখ করে দিলাম, যে 8 তারিখের মধ্যেই দিতে হবে এটা। এমনকি রেট বসাই দিতে পারবো, যে এটার ভ্যালু হচ্ছে 500, এটার ভ্যালু আমি দিয়ে দিতে পারলাম, এটা ভ্যালু 500 দিয়ে আমি এটা যখনই সেভ করব তখনই এটা অ্যাসাইন হয়ে যাবে, এবং আমি তখন এই কাজটাকে আমি স্পেসিফিক যারা স্টাফ যুক্ত থাকবে তাদেরকে আমি অ্যাসাইন করে দিতে পারবো, যে এই কাজটা তো করবে হচ্ছে জসিম, এই কাজটা তো করবে হচ্ছে আমাদের আজাদ ভাই, এই কাজটা সবুজ ভাই, রুস্তম ভাই, এখানে যারা সবাই আছে তাদের এরকম অ্যাসাইন করে দিব আমি। তখন আপনারা মোবাইলে অথবা আপনার যে প্যানেল থাকবে সেখানে আপনার নোটিফিকেশন পাবেন যে কাজটা পাওয়া গেছে। তাহলে একটা হবে কি, যে আপনারা যে অনলাইনে কাজ করতে শিখতে যাচ্ছেন সেটা একটা এনভায়রনমেন্ট পাবেন, তার মানে কাজ করতে করতে শিখে যাওয়া। তো বলেন এই আইডিয়াটা কেমন, বলেন? খুবই ভালো ভাই। হ্যাঁ, খুব ভালো হয়েছে আইডিয়াটা। আচ্ছা, তো আমি অবশ্যই কোর্সের আগে আপনাদের শিডিউল দিয়ে দিব, তবে আপনারা, আবারও বলছি, এই 3 মাস মানে নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে কোর্স, অন্য কাজ করবেন আপনি, সব হবে, আপনার ফ্যামিলি, আপনার কাজ সব করবেন, কিন্তু নাম্বার 1 প্রায়োরিটি যেহেতু এটা আর্মি ট্রেনিং চলবে এরকম ভাবে আর কি। তো সেই হিসাবে যদি আপনারা ওই সময়টা যদি দিতে না পারেন, যে না প্রায়োরিটি এখন দিতে পারবো না ভাই, আমার তো এখন একটু কাজ আছে, আমি না হয় পরে করবো নি, এরকম যাদের একটু ইচ্ছার একটু ডিফেক্ট আছে, কিংবা ইচ্ছার একটু মনে হচ্ছে যেন পরে করলেও হবে, তারা প্লিজ কইরেন না। তাহলে আমরা ওইরকম এনার্জেটিক মানুষ পাবো না। মাঝপথে যদি আপনাকে হারাই আমরা, তাহলে আমরা নিশ্চয়ই কষ্ট পাবো, ভালো লাগবে না। বাদাম কি শেষ হয় নাই ভাই? না ভাই, বাদাম খাইতে পারিনি। আপনি কি পেঁচাল পাড়াই নিচ্ছেন বলেন তো? বাদাম খাই শেষ করতে পারলাম না। এখন যেটা হয়েছে, আমি আসলে এর আগেও এটা নিয়ে কথা বলেছি, আপনি বলছেন যে টাইম নিয়ে কথা না বলতে, কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবারে আমি একটু বিজি, আমার আরেকটা ক্লাস আছে। কি করব আসলে? এখন দেখেন, ইমার্জেন্সি ক্লাসগুলো যেটা আপনার জরুরি, ওই সময় যদি কোনোভাবে আমাদের কোনো কিছু মিটিং হয়েও যায়, আমাদের সকল কিছু তো ব্যাকআপ থাকছে, মানে রেকর্ডেড। একদিন আপনি মিস করলেন, এমন না তো আমরা প্রতি বৃহস্পতিবারেই ক্লাস করব, এরকম না। আমরা অবশ্যই এটাকে ফ্লেক্সিবল ওয়েতে করব, তাতে করে আপনি এটা থেকে আপনি এটা নিশ্চিত হন যে আপনার এটা হ্যাম্পার হবে না, যে আমার হয়তো হ্যাম্পার হয়ে যাবে, হ্যাম্পার হবে না, এটা ফ্লেক্সিবল হবে আর কি, ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আমার ছিল যে আমরা যে কাজটা শিখবো, এটা ওই দিন আপনি ফাইবারে দেখাইলেন আমাদেরকে, যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এই সাব হেড গুলি আছে, সেখানে এটা কি নামে আসলে আমরা এটাকে অভিহিত করতে পারবো, এরকম একটা প্রশ্ন আছে। আমরা মার্কেটার হবো, মানে আমরা একজন অনলাইন মার্কেটার হতে চাই, মানে ক্লায়েন্টের সাথে কানেক্ট হতে চাই, এবং ক্লায়েন্ট যা কাজ দিবে সেটাই আমরা করে দিব। আমাকে ওয়েবসাইট বানাতে দিবে, আমি একজন ওয়েব ডেভেলপার হয়ে যাব। আমাকে একজন ডাটা এন্ট্রি করতে দিবে, আমি ডাটা এন্ট্রি করে দিতে পারবো। আমাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে যাচ্ছে, সেই অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। মানে আমি একজন কনসালটেন্ট হতে চাই, যে কোনো কাজ আমাকে দিলে সেই কাজটা আমি করে দিতে পারা সক্ষমতা অর্জন করব। আপনারা স্পেসিফিক ক্যাটাগরিতে আপনারা শিখবেন সারা জীবন, সেটা হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট। কিন্তু এই কোর্সটা করলে আপনারা কাউন্সিলিং এ যাইতে পারবেন, যে কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন, যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ আদায় করে অন্যর মাধ্যমে হোক নিজে হোক সেই কাজটা ডেলিভারি করতে পারবেন। এই জিনিসটা শেখানো হবে। মানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কাজ হবে না, ব্যাপারটা কেমন? আমরা তো তিনটা বেজের পরেই যাব, গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, আর হচ্ছে মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই তিনটা ভিত্তির উপর দিয়েই যাবো আমরা। বেশি আমি বলছি, তারপরও শেষ পেশ তো গরু রচনায় চলে আসছেন। প্রথম থেকে যদি গরু রচনায় আসতেন ভালো হতো আমাদের জন্য, আমরা আর একটু সহজ হইতাম। কোনটা মানে এই যে আপনি এই কাজটা যে শিখাবেন আর কি, হ্যাঁ আপনি আমাদেরকে তো বলছেন যে আপনারা যেটা সিলেক্ট করবেন তাদেরকে সেটা শেখানো হবে। যদি সেখানে 2 জন 3 জন হয় সেভাবে গ্রুপ করে শেখাবো। এখন তো আর সেটাতে নাই। না ওইটাতেও আছে সবুজ ভাই। সেদিন মনে হয় আপনি আমার কথাটা ভালো করে মনোযোগ সহকারে শোনেন নাই। সেটা হলো আমার পরিচিত আলিউল কবির, যেটা গ্রাফিক ডিজাইনের জন্য কোর্স শুরু করছে, খুবই দক্ষ একজন মানুষ। আমার পরিচিত কুরবান ভাই, কুরবান উদ্দিন রানা ওনার নাম, ডাকনাম রানা, উনি বড় একজন ডিজিটাল মার্কেটার। ওনারও রিসেন্টলি কোর্স শুরু হবে। তো আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, যদি আপনারা মনে করেন যে না আমি একজন ফ্রেশার, আমি এই ককটেল একটা কোর্স করব 3 মাসের, তারপরে আমি আস্তে আস্তে প্রফেশনাল কোর্সের দিকে যাব, সেটা আপনারা ডিসাইড করতে পারেন। আবার আপনারা যদি আমাকে সিদ্ধান্ত দেন, আপনারা বলতে গেলে স্পেসিফিক আপনি কিংবা ইন্ডিভিজুয়াল কেউ যদি বলেন যে না ভাই হচ্ছে আমি গ্রাফিক্স করতে চাই কিংবা আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই, এই দুইটাই তো বলবেন। আর ওয়েব ডেভেলপমেন্ট তো আমরা করতেছি এই কোর্সের ভিতরে। তো তাহলে আমি আলাদা আলাদা কোর্স আপনাদের অ্যাসাইন করে দিব যে ভাই এমুক জায়গাতে এত টাকা দিয়ে ভর্তি হয়ে ওই কোর্সটা করে ফেলেন, সেটাও সুযোগ আছে। আমি কি বোঝাতে পারলাম? এবং আমি রেফার করে দিব আর কি। কাকা কত রকমের কোর্স হয় কাকা? অনেক কোর্স আছে কাকা, প্রচুর কোর্স আছে। ফাইবার নিয়ে আলাদা কোর্স আছে, ফাইবারে কিভাবে কাজ করতে হয়। ফেসবুক নিয়ে আলাদা কোর্স আছে, যে ফেসবুকে কিভাবে দক্ষ হওয়া যায়। প্রচুর কোর্স। তো শেখার জন্য কি কি কোর্স করা ভালো মনে হয় কাকা? এটা তো আপনি ডিসাইড করবেন কাকা, যে আপনার কি দরকার। আমার তো সবগুলোই শেখার ইচ্ছা কাকা। না সব তো শিখতে পারবেন না, ওই জন্য তো আমাদের এই কোর্স। সব শেখা যাবে না, একটা একটা করে শেখা যাবে তো, তাই না? তা তো অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে কি শিখবো আমি। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে যেহেতু অনেকবার ডিসকাশন হয়েছে, অনেকেই বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বাট আমি মনে হয় বোঝাতে পারছি। আমি মনে হয় আপনাদের বলছি বারবার, আপনারা মনে হয় বুঝছেন। আচ্ছা বুঝেন নাই কে যে কোর্স বলতেছি, এটা বুঝেন নাই? এটা বলেন তো, সৎ সাহস নেই। বুঝতে পারিছি কাকা, তবে কোনোদিন তো করা নাই, দেখিনি তো, আইডিয়া করছি শুধু। আচ্ছা আইডিয়া করেন, আর কোর্স যখন শুরু করবেন তখন আইডিয়া আরো ভালো জেনারেট হয়ে যাবে। আমিও তো এরকম প্রথম আমারও এরকম ছিল। সবার ভ্রান্ত ধারণা যে যেমন কেউ ওয়েব ডিজাইন শিখায়, কেউ গ্রাফিক্স ডিজাইন শিখায়, যেহেতু আপনি বলছেন যে অনেক কিছু করা লাগবে, এই জন্য সবার ভিতরে মনে হয় একটা প্রশ্ন চলে আসছে, এই তাছাড়া কিছু না ভাই। আচ্ছা আমরা কি শিখবো, কি বাদ যাবে? আচ্ছা আপনাদের আমি কিছুক্ষণ আগে একটা স্ক্রিন শেয়ার করেছি, মন দেন, 2 মিনিট মন দেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বলেছি যে আপনাদের ক্লাস নিব আলাদা? আমি হচ্ছে ক্লাসটা হবে না, আপনাদের অ্যাসাইন করে দেবো। আমি তো জানি যে আমাদের সবুজ ভাই হচ্ছে ডাটা এন্ট্রি লেভেলের কাজ শিখবে, আমি তো জানি যে আজাদ ভাই হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শিখবে, আমি তো জানি যে তামান্না আলম প্রথমে গ্রাফিক্স শিখতে চাইলেও ওর ভিতরে গ্রাফিক্সের ক্ষুধা আছে, বাট সে ডিজিটাল মার্কেটিং শিখতে চায়। আমি তো জানি যে আমাদের সাবরিয়া ইয়াসমিন সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ শিখবে, মানে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিংবা এই রিলেটেড যে কাজগুলো রয়েছে, মার্কেটিং এই রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো শিখতে চায়। তা আমি কম বেশি এখানে সবার নাম নিতে গেলে তো সময় লাগবে। যেমন আমি এটাও জানি রুস্তম আলী কিছুই মাথার ভিতরে প্ল্যান করে না, যে সে কি করবে সেটা সে নিজেই জানে না, যেটা ভালো সেটা করবে সে। তা আমি তো মাইন্ড রিড করতে পারি রে ভাই, আমার সক্ষমতা আছে। এমনকি আমাকে 10 মিনিট সময় দেন, আপনার হাড়ির খবর আমি বলে দিতে পারবো। মানে কারণ কি জানেন, যে মানুষের ভেতরে ঢুকতে দেখবেন যে এলাকার ভেতরে ওই যারা হকাররা বসে কিছু কিছু অসুখের নাম নেয়, এই আপনার এই সমস্যা না, তখন আপনাদের এই সমস্যা হয়, এই ওষুধটা খাইলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন সবাই তো লজ্জা এটা বলে না, মানে এই মনে মনে ভাবে এই যে আমার যে এই প্রবলেম ও বুঝলো কেমন করে। ব্যাপারটা এরকম, যারা লিড দেয় তারা জানে যে কার কি ট্রিটমেন্ট দরকার। আমি কি বলেছি যে অ্যাসাইনমেন্ট দিব আপনাদের, আমি নিশ্চিত সবুজ ভাইকে দিয়ে আমি এমন কিছু অ্যাসাইনমেন্ট করে নিব যাতে করে সে ডাটা এন্ট্রিটাই পাকাপোক্ত হয়। আমার কোর্সের মূল মোটিভটা আগে বুঝেন,
কি করানো হবে এটা বুঝেন না, কি দেখানো হবে, কি করানো হবে, কি করব আমরা, এইটা বুঝতে চান না। আপনারা বুঝেন আগে যে মোটিভটা কি। আপনাদের তো আমি বলতেই পারতাম যে ভাই আমার আরো 3 জন মেন্টর আছে, আপনারা গ্রাফিক্সে ভর্তি হন, আপনারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হন, আর আমি তো ওয়েব ডেভেলপমেন্ট নিব, কে কে ভর্তি হবেন, আপনারা তো ভাগ হয়ে যেতেন, এটা করা যেত। কিন্তু আপনাদের আমার চিন্তা মানে এডুকেশন সিস্টেমের চেঞ্জ আনতে হবে, তো সিস্টেমের চেঞ্জ আনতে হবে না, না হলে তো সবাই এই গদবাঁধা নিয়মে হাজার হাজার মানুষ তো দেখেন এখন এডুকেশন শেষ করে বের হচ্ছে না, বিএসসি ইঞ্জিনিয়ার বের হচ্ছে না, কম্পিউটার চাপতে জানে না ভাই। বিএসসি ইঞ্জিনিয়ার সে সিএসসি স্টুডেন্ট, সে কম্পিউটার কিভাবে ইন্টারনেট কানেকশন দিতে হয় ওয়্যার দিয়ে সেটা জানে না সে। আপনার পাশে দেখেন, খুঁজে দেখেন, পাবেন। তার মানে আমরা গদবাঁধা নিয়মে পড়ে গেছি এইভাবে। এই আমরাও চাই গতানুগতিক নিয়ম থেকে একটু বের হয়ে, রাইট। তো সেই জন্য আমরা চাচ্ছি যে প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স নিতে। আমি এই জন্য আপনাদের একটা প্ল্যান সেট আপ করলাম যে এইভাবে করা যায়। আমি তো প্রথমেই আপনাদের বলছিলাম, তারপর একটু মাইন্ডটা চেঞ্জ করে আপনাদের একটা কনসেপ্টের কথা বললাম যে এইভাবে করলে কেমন হয়। তো এই কনসেপ্টটা ভালো। আমি এটাও বলেছি যে আমি একলা না, আরো কয়েকজন আসবেন গেস্ট টিচার হিসেবে। মানে আমার এই ক্ষমাটা দেখতে যদি খারাপ লাগে যে বারবার খালি একই, অবশ্য দেখবেন যে আমি যতদিন আসছি ততদিন নতুন শার্ট পরে আসছি, খেয়াল করছেন? ওই যে কি সাবরিনা নাকি কি ওই যে করোনার আপডেট দিত কে, মির্জাদা ফ্লোরিনা শাড়ি দেখছেন? শাড়ি এক একদিন এক একটা পড়তে এই নিয়ে আবার ট্রোল করছে। আচ্ছা, এটা নিয়েই তো অনেক আলোচনা হয়েছে একসময়, এজন্য তাকে সরাই দেওয়া হয়েছে নাকি? মোবাইল দাও। তো ঠিক আছে ভাই বোনেরা, ব্রাদারেরা, সিস্টারেরা, আঙ্কেলেরা, ফুপুরা, মামিরা, আমার মোটিভটা যদি বুঝে যান তাহলে আপনাদের প্রশ্ন থাকার কথা না। তো যাই হোক, তারপরেও আমরা কোর্স করব একসাথে। আগে এখানে এখনই সলিডলি বলেন ভাই আমি কোর্স করব, আর আমি বারবার এই বলতে পারছি না কারণ আপনাদের গ্রুপেও তো প্রায় 9 জনের মতো, সবুজ ভাই হিসাব করলো 9 জনের মতো, এখানে আপনারা তো 8 জন আছেন। আমি আছি কাকা। করবেন নাকি এটা বলেন যে স্যার আমি একটু, কিংবা ভাই আমি আর একটু ভাবি পরে দেখবনি, এরকম বলেন, তাহলে আমি লিস্ট করব না, লিস্ট থেকে আপনার নামটা কাটা দিব, পরে আপনি ভেবে আমাকে বলেন। কিন্তু আসেন তারা, কিছু বলার দরকার নাই কারা কারা যে আমি কোর্স করব না, আমার এখন কোর্স করা সমস্যা, কোর্স করতে পারবো না, এরকম থাকলে আমাকে বলেন। বলেন বলেন, পরে আবার এই সময় সুযোগ না থাকতে পারে। সবুজ ভাই যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটাও জানান, সমস্যা নাই। এখন কি করতে হবে? তাহলে সবাই ঠিক আছে? আচ্ছা, ওকে, নো প্রবলেম, ওকে ফাইন, থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা। আর আশা করছি যে আপনাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে, কথা হবে, কারণ আমি যেটা জানি যে সেটা হলো যে সবাই শিখতে চায়, জানতে চায়, নতুন কিছু জানার আকাঙ্ক্ষা আছে সবার ভেতরেই। তো আমি শেষ পর্যায়ে আর একটা ক্লাস মনে হয় আমাদের আজকে কয়তম ক্লাস রুস্তম ভাই আজকে? এই আজাদ ভাই বলেন তো। আজকে ক্লাস 6। আজকে 6, তার মানে আমাদের শেষ হয়ে গেল ক্লাস 6 দিনের, 1 সপ্তাহ, যে 7 দিন যেহেতু বলেছিলাম, যান আরেকটা ক্লাস বোনাস দিলাম আপনাদের, যেহেতু টাকা পয়সা উত্তোলন করতে হবে, যে কে দিবে সিমেন্ট, বলেন বলেন বলেন, আর 10 বস্তা সিমেন্ট লাগবে, তো আদায় করতে হবে। জি ভাই ক্লাস শেষে তো টিচাররা বলে যে কি বেতন দিসনি, বেতন দিতে হবে। আদায় করার জন্য একটা ক্লাস মনে হয় বাড়ানো যায়, সেই ক্লাসে আমরা প্রোফাইল রেডি করব, প্রোফাইল তৈরি করব যে কিভাবে ভাইয়া টাকা আদায়ের সাথে সাথে মানে টাকা আদায় করতে হলে হালখাতার ব্যবস্থা করেন, তাহলে সবথেকে ভালো হয়। এই দেখছে মিষ্টি খাইতে চায়, হাল খাতার ব্যবস্থা মানে তো খাওয়া দাওয়া, ওই আমি তো বুঝি। তো ঠিক আছে, হাল খাতাও হবে, সমস্যা নাই, হাল খাতার ব্যবস্থাও করা হবে, আপনারা সবাই প্রস্তুত থাকেন। আর যারা যারা ইয়া করবেন তারা একটু কনফার্ম করে ফেলেন, কারণ আমার তো ধরেন বুঝতেই পারছেন আমি বিভিন্ন কাজে থাকি। আপনারা যদি আমাকে 12 জনের নিশ্চয়তা দেন, অলরেডি হয়ে গেছে, বাইরে থেকে আরো 2 জন যুক্ত হচ্ছে, আপনাদের ভিতরে যদি সবাই কনফার্ম করেন তাহলে আমি আগাবো, তা না হলে তো আগাই লাভ নাই। তো ঠিক আছে, আপনারা তাহলে প্রস্তুতি নেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আজকে অনেকগুলো ফানিলি অপ্রয়োজনীয় অনেকগুলো কথা বলে ফেলেছি, মার্জনা করবেন। আর ভাই সামনে কি বারে ক্লাস হতে পারে, না কয় তারিখে?
আজকে হচ্ছে আমাদের শনিবার, ইনশাল্লাহ সোমবারে ক্লাস নিয়ে নিব, শেষ ক্লাস মানে আগামী সোমবার শেষ ক্লাস হবে, এবং আমাদের মঙ্গলবারে ওরিয়েন্টেশন হবে, মানে নতুন ক্লাসের ওরিয়েন্টেশন, মানে সাবজেক্ট গুলা বোঝাই দিব সবাইকে। স্যার আপনার ওই নাম্বার বিকাশ পার্সোনাল? হ্যাঁ সবই বিকাশ পার্সোনাল নগদ সবই আছে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে, আমার জন্য দোয়া করবেন সবাই। আর আগামী ক্লাসে আমরা প্রোফাইল রেডি করা শিখবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই, ইনশাআল্লাহ।